ক্যাপাসিটারটার মানে ইন্ট্রোডাকশনটা জাস্ট স্টার্ট করেছিলাম যে ক্যাপাসিটার তৈরি করতে গেলে কন্ডাক্টর দরকার। আমি আরেকবার জাস্ট রিকল করে দিচ্ছি ছোটো ছোটো জিনিসগুলো যেটা আমরা আগের দিনকে পড়েছিলাম যে প্রত্যেকটা কন্ডাক্টর যেটা থাকে, কন্ডাক্টর যখন আমি বলতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা একটা ফিল্ডের কথা টেনে এনেছিলাম। যে ফিল্ডটার কথা আমি বলেছিলাম যে ইনসুলেটর মেটেরিয়াল কিছু যদি থাকে, ইনসুলেটর বলতে ধরো সেইগুলো যেইগুলো কোনোভাবেই কারেন্টকে কনভার্ট করায় না, সেই টাইপের যে মেটেরিয়ালগুলো আছে সেই মেটেরিয়ালগুলো কারেন্টের কন্ডাকশনকে করাবে না। কিন্তু একটা জিনিস হয় যে যদি আমি এদেরকে একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ড তার বেশি দিয়ে দিই, তার মানে ওই কন্ডাক্টরটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যদি সেই সার্টেন ইলেকট্রিক ফিল্ডের বেশি দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই ইনসুলেটর সে কন্ডাক্টরের মতো বিহেভিয়ার শো করতে শুরু করে দেবে, মানে তার মধ্যে কন্ডাকশন স্টার্ট হয়ে যাবে। এই যে কন্ডাকশন স্টার্ট হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটাতে, সেইটাকে আমরা বলছিলাম যে তার ডাই ইলেকট্রিক। আমি বারবার বলছি এটা কিন্তু ডাই ইলেকট্রিক শুধুমাত্র একটা ভ্যালুর কথা আমি বলছি, আমি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যে ব্যাপারটা আমি তার কথা একদমই বলছি না। ক্লিয়ার? তো এখানটাতে যে কথাটা হচ্ছে সেটা বেসিক্যালি ওই ডাই ইলেকট্রিকের কথা হচ্ছে। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যে জিনিসটা তার কিন্তু কথা আমি বলছি না, আমি বারবার বলছি। এবং সেখান থেকে একটা জিনিস আমরা আগের দিনকে দেখেছিলাম যে যখন আমরা হাওয়ার কথা বলি, হাওয়ার জন্য আমরা 3 × 10⁶ ভোল্ট/মিটার এই ইলেকট্রিক ফিল্ডটাকে দিই। যে হ্যাঁ, এর মানে হচ্ছে যদি এর থেকে বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড হাওয়াতে আসে তার মানে সেই হাওয়া এখন কন্ডাকশন স্টার্ট করে দেবে। এখন যখন আমি একটা কোনো কন্ডাক্টরকে নিতে যাচ্ছি, তো তার মানে আমাকে অবভিয়াসলি তার মধ্যে যে একটা কোনো ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করতে হবে, যেটা জন্য সে অবভিয়াসলি ইলেকট্রিক মানে কন্ডাকশন স্টার্ট করতে পারে। এখন কন্ডাক্টর তার নেচার হচ্ছে সে কন্ডাকশন করবে। ইনসুলেটর তাকে আমি যদি বেশি ইলেকট্রিক ফিল্ড দিই, সে তারপর হতে পারে ইলেকট্রিক ফিল্ডের কন্ডাকশন মানে ইলেকট্রিক চার্জের কন্ডাকশন স্টার্ট করবে। এবার এই যে কেসটা আছে এখানটা, যেখান দিয়ে আমরা একটা কোয়েশ্চেন বলেছিলাম যে 1 কুলম্ব চার্জকে হোল্ড করানো সম্ভব কিনা 1 সেন্টিমিটার রেডিয়াসের কোনো স্ফিয়ারে, সেখানে এটাও বলেছিলাম যে সেটা সম্ভব হবে না, কারণ তার জন্য যে ভ্যালুটাকে আমরা পাচ্ছিলাম সেটা একটা হিউজ ভ্যালু। ওই হিউজ ভ্যালুটা আমাকে দেখাচ্ছিল যে তার যে ইলেকট্রিক ফিল্ড সে প্রোভাইড করবে সেটা অবভিয়াসলি হাওয়ার যে ইলেকট্রিক ফিল্ড তার চেয়ে বেশি আসছিল। সেটা হওয়ার জন্য এটাই হবে যে সেই যে স্ফিয়ারটা ছিল সেটা কন্ডাকশন স্টার্ট করে দেবে হাওয়ার মধ্যে। তো যথারীতি 1 কুলম্ব চার্জ তখন আর স্ফিয়ারের মধ্যে থাকবে না, সে বাইরে বেরোতে শুরু করবে, চার্জের লিকেজ হওয়া স্টার্ট হয়ে যাবে। এটা হলো কন্ডাক্টরের প্রপার্টি। এই কন্ডাক্টর থেকে আমরা এটাও দেখেছিলাম যে যখন আমরা কোনো কন্ডাক্টরের মধ্যে চার্জকে প্লেস করি তার একটা চার্জ হোল্ডিং ক্ষমতা আছে। চার্জ হোল্ডিং ক্ষমতাটা সেটা সবসময় ডিপেন্ড করে তার যে ডাইমেনশনসগুলো তার উপর। ডাইমেনশন বলতে স্পেসিফিক্যালি তার শেপ কীরকম, তার সাইজটা কীরকম, এইগুলোর ওপর ডিপেন্ড করবে যে সেখানটাতে কতটা পরিমাণের চার্জকে আমি এনক্লোজ করিয়ে রাখতে পারবো। এখন এখানটাতে কোয়েশ্চেন ছিল একটা যে এটা অবভিয়াসলি কখনো চার্জ এবং পোটেনশিয়াল তার উপর ডিপেন্ড করছে না, সেই কন্ডাক্টরের পোটেনশিয়াল বা সেই কন্ডাক্টরের চার্জ তার উপর ডিপেন্ড করে না, কি তার ক্যাপাসিটেন্স, মানে সে কতটা চার্জকে হোল্ড করে রাখতে পারে। মাথায় কোয়েশ্চেন আবার আসছিল যে যদি আমি ফর্মুলাকে দেখি, ফর্মুলা আমাকে এটা বলে যে ক্যাপাসিটেন্সের যে ভ্যালু C = Q/V হয়, C = Q/V, এখানে চার্জ বাই পোটেনশিয়াল যে পার্টটা আছে, ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে ফর্মুলাতে চার্জ এবং পোটেনশিয়ালের উপরে। কিন্তু আমি বলছি যে না, বাস্তবে ডিপেন্ড করে না। এটার জন্য আমি এক্সপ্লেন করেছিলাম যে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ক্যাপাসিটি আছে। 1 লিটার বোতলের যে ক্যাপাসিটি সেটা অবভিয়াসলি 1 লিটার জল হোল্ড করার, কিংবা 1 লিটার তেল, যে কোনো 1 লিটার লিকুইডকে সে হোল্ড করতে পারবে। সেটা ডিপেন্ড করছে তার শেপটার উপরে। তার শেপকে তুমি বাড়িয়ে দাও, তুমি 1 লিটারের বোতলের শেপটাকে বাড়িয়ে দাও, 5 লিটারের বোতল করে দাও, 5 লিটার জল বা 5 লিটার ফ্লুইডকে সে এখন হোল্ড করবে। কিন্তু সেই 1 লিটারের বোতলটা কখনোই তার মধ্যে আমি 2 লিটার জল ঢাললেও তার ক্যাপাসিটি 1 লিটার থেকে 2 লিটার মানে কনভার্ট হবে না, সেটা বুঝতে পারলে? তো তার যে ক্যাপাসিটি সেটা ডিপেন্ড করে আছে তাকে আমি কীভাবে তৈরি করেছি। ক্লিয়ার? এবারে মাথায় কোয়েশ্চেন আসছিল যে তাহলে ফর্মুলাতে আমাকে যে বলছে C = Q/V, তাহলে কেন Q and V এর মধ্যে কোনো রকম ডিপেন্ডেন্সি C এর আসছে না, মানে Q and V এর ওপর Cটা কেন ডিপেন্ড করছে না? এইখানটাতে একটা লজিক আছে যেটা আমি কালকেও বলেছিলাম, আবার রিপিট করে দেবো ব্যাপারটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার মাথাতে। প্রথমত যদি আমি পোটেনশিয়ালকে দেখি, যে কোনো কন্ডাক্টর নিয়ে নাও, তার জন্য তুমি পোটেনশিয়ালটাকে ক্রিয়েট করো এবং ক্যালকুলেট করো, তার যে ভ্যালু আসবে সেটা আমি 100% বলতে পারি, তার যে ভ্যালু আসবে সেটা অবভিয়াসলি এরকমই আসবে যে সামথিং KQ সামথিং এরকম টাইপের, যে পোটেনশিয়াল = K × Q। এখন নিচে আর এটা অবভিয়াসলি থাকবে পয়েন্ট চার্জের জন্য, আরও ভ্যালু হতে পারে, ডিপেন্ড করছে শেপের উপরে। কিন্তু কনফার্ম একটা জিনিস, সেটা হলো এর যে পোটেনশিয়াল সেটা চার্জের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে তো অপ্রদীপ? হ্যাঁ, অপ্রদীপ, ঠিক আছে। তাহলে পোটেনশিয়ালটা চার্জের সাথে ডিরেক্টলি প্রপোর্শনালে থাকছে যদি এটা হয়, এর মানে হচ্ছে যখনই আমি একটা কোনো ক্যাপাসিটারে বা কোনো একটা কন্ডাক্টর তার মধ্যে যখনই আমি চার্জকে বাড়াবো, সাপোজ তুমি বললে স্যার আমার চার্জটা এখন 1টা Q দেওয়া আছে, আমি করবো এটাকে 2Q, মানে টুয়াইস করে দেবো, করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যেই মুহূর্তে এটাকে 2Q করবে,
এর পোটেনশিয়ালও দুগুণ হয়ে যাবে। হবে কিনা বলো? হবে তো। তো তুমি চার্জ দুগুণ করলে পোটেনশিয়াল দুগুণ হলো। সি মানে কত? কিউ বাই ভি। এখন চার্জ কত? 2q। ভি কত হয়ে গেছে? 2v। তাহলে তুমি ভেবে দেখো 2q বাই 2v, তার মানে ভ্যালুটা সেটাই আসবে যেটা আগে ছিল q বাই ভি। আসবে কিনা বলো? তাই না? অর্থাৎ যদি আমি কোনো একটা কন্ডাক্টরের কথা বলি, কন্ডাক্টরের জন্য তার যে পোটেনশিয়ালটা আমি লিখছি, সেই পোটেনশিয়ালটা কার জন্য আসছে? তার মধ্যে যে পরিমাণ চার্জ দিলাম তার জন্য। তো কন্ডাক্টরের যে পোটেনশিয়াল সেটা কার জন্য আসছে না, কন্ডাক্টরে যে পরিমাণ চার্জ দিলাম তার জন্য তার মধ্যে পোটেনশিয়াল ক্রিয়েট হলো, এবং সেই চার্জ আর পোটেনশিয়ালের রেশিওকে আমি বলছি দ্যাট ইজ আ কনস্ট্যান্ট টার্ম অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স অফ দি কন্ডাক্টর। বারবার বলছি, এখনো অবধি আমরা কিসের নিয়ে ডিসকাশন করছি? সেটা হলো কন্ডাক্টরের উপর ডিসকাশনটা সমস্ত হচ্ছে। এবারে যখন এই সমস্ত রকমের কেসেসগুলো আমি করলাম, সেই ক্ষেত্রে একটা জিনিস আমার মাথায় তাহলে ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ, কোনোভাবেই চার্জ অ্যান্ড পোটেনশিয়ালের উপরে ডিপেন্ড করছে না ক্যাপাসিটেন্স কার? কন্ডাক্টরের। কারণ কন্ডাক্টরের মধ্যে যে পোটেনশিয়ালটা সেটা আসছে তার নিজের চার্জের জন্য। আমি চার্জকে বাড়িয়ে দেবো কিংবা কমিয়ে দেবো, সেই সেম রেটে তার পোটেনশিয়ালটা বাড়বে কিংবা কমবে। যদি সেটা হয় তাহলে তাদের চার্জ আর পোটেনশিয়ালের রেশিও কনস্ট্যান্টই থাকবে। তার মানে এটা একদম কনফার্ম। যদি আমাকে কোনো একটা কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সকে বাড়াতে হয় তাহলে তার ডাইমেনশন মানে তার সাইজটাকে বাড়াতে হবে, তার শেপটা চেঞ্জ করতে হবে। এগুলো করো, ক্যাপাসিটেন্স বেড়ে যাবে তোমার। কিন্তু চার্জ বা পোটেনশিয়াল বাড়ালে কিন্তু তার ক্যাপাসিটেন্স বাড়বে না। ক্লিয়ার? এটা আমরা আগের দিনকে ডিসকাশন করেছিলাম। এরপরে আমরা এটাও দেখেছিলাম যে যখনই আমি কোনো একটা কন্ডাক্টর আছে তার সামনে অন্য একটা কোনো কন্ডাক্টরকে নিয়ে আসবো, সেই সময় তার পোটেনশিয়ালের মধ্যে ড্রপ হয়। যখন একটা কন্ডাক্টরের সামনে অন্য কন্ডাক্টরকে নিয়ে আসবো তার পোটেনশিয়ালের ড্রপ হয়। তার আগে একটা জিনিস ডিসকাস করে নিই, যেটা আমরা আগের দিনকে বলে দিয়েছিলাম অলরেডি। সেটা হলো সিম্পলেস্ট যদি আমি কন্ডাক্টরকে দেখি, তো সেটা আমি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের কথা বলতে পারি, এবং সেই স্ফেরিক্যাল কন্ডাক্টর যেটা ছিল তার জন্য আমরা ফর্মুলা ডিরাইভ করেছিলাম যে তার জন্য যে ফর্মুলা হয় ক্যাপাসিটেন্সের, সেটা হলো 4πε0 ইন্টু তার রেডিয়াসটা। এখন যদি আমাকে এটা বলে দেয় যে সারাউন্ডিং যে মিডিয়ামটা আছে তার একটা রিলেটিভ পারমিটিভিটি কিছু একটা দেওয়া আছে, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু εr, কত? εr। যদি সেটা আমাকে বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম না, εrটাকে মাল্টিপ্লাই করে দিতাম, আনসার বেরিয়ে যেত আমাদের কাছে। এখন এই যে সমস্ত জিনিসগুলো করলাম, এটা করার পরে আমি এটাকেও বার করেছিলাম যে যখন একটা আর্থকে আমি দেখবো, মানে পৃথিবী, যেটা পৃথিবীর জন্য ক্যাপাসিটেন্স, পৃথিবী একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে তার ক্যাপাসিটেন্স কত হবে না, 711 মাইক্রোফ্যারাড। ভেবে দেখো, মাইক্রোফ্যারাড ইজ আ স্মল কোয়ান্টিটি, মানে খুবই ছোট। তুমি যখন এই ভ্যালুটা এখন মাইনাসের জন্য কমবে আর প্লাসের জন্য বাড়বে, কিন্তু এই কমা বা বাড়া এর মধ্যে বেশিটা কোনটা হবে? কমাটা নাকি বাড়াটা? কোনটা? কমাটা। কেন? কারণ এটা মাইনাস কিউটা কাছে আছে এবং তার জন্য কন্ট্রিবিউশনটা বেশি হবে। যদি কমাটা বেশি হয়ে যায়, তার মানে হলো ব্যাপারটা এরকম, ধরে আমি বাজারে গেলাম 500 টাকা নিয়ে, ঠিক আছে? বাজারে 500 টাকা নিয়ে গেলাম, আমি 50 টাকা কারোর কাছ থেকে নিলাম, কিন্তু খরচা করছি আমি 490 টাকা। তাহলে আমার এক্সপেন্সটা আমি বেশি করছি, মানে কমাচ্ছি আমি বেশি আর গেন করছি কম। বুঝতে পারলে? তো আলটিমেটলি আমার কাছে যে ভ্যালু সেটা কি হবে? কমবে কিনা বলো? কমবে। এখানে সেম কেসটা হচ্ছে, এখানটাতে মাইনাস ভিকিউটা হচ্ছে বেশি, মানে বেশি পরিমাণের কমছে কিন্তু কম পরিমাণের বাড়ছে। তার মানে আলটিমেটলি যে রেজাল্টটা পাবো আমি, সেই রেজাল্টটা অ্যাজ এ হোল কমবে। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, কমবে। যেই মুহূর্তে কমে গেল ভাই, যেই মুহূর্তে কমে গেছে, সেই মুহূর্তে এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটার যে চার্জ যদি আমি বলি সেটা কিন্তু কনস্ট্যান্ট, যেটা হলো কিউ। দেখো এইখানে যে চার্জ এসেছিল সেই চার্জ কিন্তু তুমি দাওনি ভাই, তুমি কিন্তু দাওনি, সেটা ইন্ডাকশনের জন্য হয়েছে। ইন্ডাকশনের জন্য যদি হয়ে থাকে, আমি চোখ বন্ধ করে বলতে পারি যে এখানে প্লাস কিউর জন্য ইন্ডাকশন হলে এখানে মাইনাস কিউ আসতে হবে, বলতে পারি তো নাকি? তার মানে এই যে চার্জ তুমি তাকে কিন্তু এক্সট্রা করে দিচ্ছ না, কিন্তু না দিয়েও তুমি পোটেনশিয়ালকে চেঞ্জ করে দিলে। আমাকে বলো, পোটেনশিয়ালটা চেঞ্জ করার জন্য কি এখানে চার্জ চেঞ্জ হলো? হ্যাঁ বলো বলো, হলো না। কিন্তু যখন তুমি সিঙ্গেল কন্ডাক্টরের কথা বলছিলে, সেই ক্ষেত্রে পোটেনশিয়াল চেঞ্জ করলে তার চার্জ চেঞ্জ হচ্ছিল। কেন চেঞ্জ হচ্ছিল? তার কারণ পোটেনশিয়ালটা আসছিল তার চার্জের জন্য। বুঝতে পারলে? তো চার্জ চেঞ্জ হলে পোটেনশিয়াল তার চেঞ্জ হচ্ছিল, কিন্তু এখানে কি সেটা হচ্ছে? হচ্ছে কি বলো? হচ্ছে না। এখানে পোটেনশিয়াল চেঞ্জ হলো কিন্তু চার্জ চেঞ্জ হলো না। এই ক্ষেত্রে হবে যে হ্যাঁ, তার পোটেনশিয়ালটা কমছে মানে যদি আমি বলি সি ইকুয়াল টু কিউ বাই ভি, ভি কমছে, সি কি হবে? বাড়বে না কমবে? বাড়বে, ক্যাপাসিটেন্স বেড়ে গেল। বুঝতে পারলে? এইটা হলো খেলাটা।
যেটা তুমি সিঙ্গেল কন্ডাক্টরের মধ্যে করতে পারতে না। তুমি একটা কন্ডাক্টর নাও, অবস্থা খারাপ হয়ে যাবে, কোনোভাবেই সেখানটাতে সে বেশি পরিমাণে চার্জকে মানে তার ক্যাপাসিটেন্সকে তুমি ইনক্রিজ করতে পারবে না, কখনোই পারবে না। তুমি সামনের একটা কন্ডাক্টরকে তুমি নিয়ে চলে এসো, এখন তার ক্যাপাসিটেন্সে বাড়িয়ে দেবে, কেন? কারণ পোটেনশিয়ালকে কমালো। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব ছিল না। সেই ক্ষেত্রে চার্জ চেঞ্জ করলে পোটেনশিয়ালও চেঞ্জ হচ্ছিল, এবং সেম রেশিওতেই চেঞ্জ হবে। চার্জ দুগুণ করলে পোটেনশিয়াল দুগুণ হবে, আলটিমেটলি কিউ/ভি কনস্ট্যান্টই থাকবে যেটা আগে ছিল। ক্যাপাসিটেন্স তার চেঞ্জ হয় না, কিন্তু এখানে সেটা হয়ে যায়। আর এটাই হলো একটা কিক পয়েন্ট, যেখানটা তোমাকে এটা বলছে যে একটা কন্ডাক্টরের মধ্যে যদি তুমি চাও যে তোমাকে বেশি পরিমাণের ইলেকট্রিক চার্জকে স্টোর করতে হবে, তাহলে তুমি তার সামনে আরেকটা কন্ডাক্টরকে নিয়ে চলে এসো। যদি নিয়ে চলে আসো, তোমার কাজ হয়ে যাবে, তার ক্যাপাসিটি বেড়ে যাবে। তুমি একবার লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এখানে একবারও সেই যে ক্যাপাসিটারটা মানে যে কন্ডাক্টরটা ছিল তার সাইজকে আমি কিন্তু বাড়াইনি বা কমাইনি, তাই না? কমেছে কি? তুমি বলো, শেপ চেঞ্জ করেছি? বলো, করাইনি। কিন্তু জাস্ট পোটেনশিয়ালটা চেঞ্জ হলো এবং অটোমেটিক্যাল চেঞ্জ হয়েছে। তুমি দেখো, আমি কোনোভাবে এখানটা কিচ্ছু করিনি। এখানে আমি একবারও এখানটাতে আমি কোনো চার্জই দিইনি, একটার উপরই চার্জ ছিল, সামনে অন্যজন এলো এবং বাই ডিফল্ট নিজে থেকে সেটাকে চেঞ্জ করে এসেছে এবং নিজে থেকে নিজের এই পুরো সিস্টেমের ক্যাপাসিটিকে এখন সে বাড়িয়ে দিয়েছে। এটাই হলো ম্যাজিক, যেখান থেকে ক্যাপাসিটারের কনসেপ্ট এবার জেনারেট হচ্ছে। তার মানে যখনই আমি একটা কোনো কন্ডাক্টরের সামনে অপর একটা কন্ডাক্টরকে নিয়ে আসবো, অটোমেটিক্যালি তার ক্যাপাসিটি ইনক্রিজ হওয়া শুরু করে যাবে, মানে তার চার্জ ধরার ক্ষমতা বেড়ে যাবে। মাথায় ঢুকলো ব্যাপারটা কি বলছি আমি? চলো, এই ঘটনাটা আমি এত এমফাসাইজ এই কারণে করছি, কারণ মানুষজন, তুমিও দেখবে তোমার বন্ধু বান্ধব সবাই পড়ে বসে আছে যে ক্যাপাসিটার কি জিনিস। তুমি জিজ্ঞেস করো ক্যাপাসিটারের সম্বন্ধে, ফর্মুলাস বলে দেবে, কিন্তু মাথায় এটাই ক্লিয়ার হয় না যে আমি কেন নেব, আমার কাজ কি ভাই? আমি একটা কন্ডাক্টর নিয়ে আসি, সে চার্জ দিলেই তার সারফেসে চার্জ হোল্ড করে ফেলছে, আমি কেন নেব ভাই? আমি বেকার এর সামনে কেন অন্য একটা ক্যাপাসিটারকে আমি সামনে, মানে অন্য একটা কন্ডাক্টরকে আমি কেন তার সামনে নিয়ে আসবো? বেকার আমার কাজটা কী হলো? কারণ যথারীতি তুমি ভেবে দেখো, যে সমস্ত কোম্পানিগুলো, ওই যে আমি স্ট্রাকচারগুলো দেখিয়েছিলাম একদম প্রথম স্লাইডে কালকে, যেই ধরনের ক্যাপাসিটার হয়, ওইগুলো তৈরি করতে কোম্পানিকে তো এক্সপেন্স বিয়ার করতে হচ্ছে না, তাকে তো খরচা করতে হচ্ছে। এখন সে যদি ওইটার পিছনে খরচা করে, কেন করবে সে? নিশ্চয়ই কোনো লজিক আছে, এবং লজিক হলো এটা। এবার আমরা চলে যাচ্ছি পরের পার্টগুলোতে। তো আজকের পর থেকে মনে রাখবে, যখনই আমরা এই কাজটা করব, সবসময় ক্যাপাসিটার তৈরি করতে গেলে আমাকে একজনের সামনে আর একটা প্লেটকে নিয়ে আসতে হবে, এবং সেটা যখন আসবে তখন তার চার্জ ধরার ক্ষমতা বেড়ে যাবে, এবং এই প্রসেসটার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের ক্যাপাসিটার জেনারেট করা হয়। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার হয়, স্ফেরিক্যাল ক্যাপাসিটার হয়, তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটার হয়, ভেরিয়েবল ক্যাপাসিটার হয়, বিভিন্ন রকমের ক্যাপাসিটার হয়, যার মধ্যে আমরা আজকে সম্ভবত পড়বো যে প্যারালাল প্লেট ক্যাপাসিটারটা কী হয়, তার ক্ষেত্রে কী কী কনফিগারেশন হয়, এই সমস্ত কনসেপ্টগুলো আজকে আমরা সেটা দেখে নেব। তার আগে প্রথমত, যখন আমি এটা করছি যে আমি চার্জকে স্টোর করতে যাচ্ছি, ঠিক আছে, এই চার্জকে স্টোর করতে গিয়ে তুমি ভেবে দেখো, যখন আমি চার্জটাকে স্টোর করছি সেই সময় আমি একটা ব্যাটারির সাথে একটা ক্যাপাসিটারকে আমি কানেক্ট করে দিলাম, হয়ে গেল। এখন এই যে ব্যাটারিটা, এটা ক্রমাগত চার্জকে সাপ্লাই করছে, যাচ্ছে, চার্জ সাপ্লাই হচ্ছে এবং আবার ঘুরে এখানটায় ব্যাটারিতে আসছে, এবং এই পুরো কাজটার মাধ্যমে এই যে ক্যাপাসিটার, তার মধ্যে কিছু এনার্জি স্টোর হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম আমি? ব্যাটারি চার্জ ছাড়ছে, ক্যাপাসিটারে যাচ্ছে, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যখন সে ক্যাপাসিটারে গেল, তখন একটা প্লাস পোলারিটি হয়ে যাবে ক্যাপাসিটারের, একটা মাইনাস, অবভিয়াসলি, কারণ আমি একটু আগে দেখলাম যে একটা প্লেটের মধ্যে যদি চার্জ আসে, অবভিয়াসলি তার সামনেরটাকে সে উল্টো পোলারিটি জেনারেট করে ফেলবে। তো এই কেসটা হলো তার মানে হলো এটা যে ক্যাপাসিটারটা ছিল, যেহেতু তার দুটো এন্ডের অ্যাক্রস দুটো ডিফারেন্ট পোলারিটি, তার মাঝখানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ভাই ইলেকট্রিক ফিল্ড কি? টাইপ অফ এনার্জি, একটা এনার্জির ফর্ম, সেটাই তো ফিল্ড। আর যেহেতু একটা এনার্জির ফর্ম, সেই জন্যই যেই মুহূর্তে তুমি তার মধ্যে চার্জ আনবে, সে ফোর্স দেওয়া স্টার্ট করে চার্জটাকে, তাই না? এটাই তো হয়, হয় না? এখন এই যে ঘটনাটা ঘটলো, তার মানে এখানটা দুজন কাজ করছে, দুজন না, একজন কাজ করছে, আর একজন সেই কাজের ফলটাকে খাচ্ছে। এটাই হলো মেন ফান্ডাটা। তোমার বাবা ইনকাম করছে, তুমি ভাই তার টাকায় পড়াশোনা করছো, ঠিক আছে? যদি ইনকাম না করে, তাহলে অনেকের ক্ষেত্রে দেখবে, অনেক গরিব মানুষ থাকে, দেখবে অনেক গরিব ছেলেপুলে যারা নিজেরা একটা টাইম ইনকাম করে, আবার সেই টাকা দিয়ে তারা পড়াশোনাও করছে। এটা কিন্তু হয়, তুমি পেপারও দেখতে পাবে অনেকের ক্ষেত্রে। আর নর্মাল এটা হয় যে হ্যাঁ, মা বাবাকে একজন ইনকাম করছে এবং সেই আর্নিংটাকে দিয়ে আমরা আমাদের পড়াশোনা, এডুকেশনটাকে রান করাচ্ছি। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে ম্যাক্সিমাম। এখানে সেম কেস, এখানে সেই রোলটা প্লে করে ব্যাটারি চার্জ সাপ্লাই করছে, তার যে এফেক্টটা ক্যাপাসিটার ভোগ করছে, এবং যখনই
যখনই চার্জ সাপ্লাই হচ্ছে ব্যাটারি থ্রু, সেই চার্জকে ক্যাপাসিটার স্টোর করছে ইন দ্য ফর্ম অফ এনার্জি। কেন? তার কারণ তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? এবার আমাকে এটাই দেখতে হবে যে তার মানে কত পরিমাণের এনার্জি জেনারেট হচ্ছে বা কত পরিমাণের এনার্জি স্টোর হচ্ছে ওই ক্যাপাসিটারের মধ্যে, এবং সেই কাজটা করার জন্য ব্যাটারি কত পরিমাণের লেবার দিল, মানে সে কত পরিমাণের কাজ করছে ব্যাটারিটা। তোমাকে এই দুটো জিনিস দেখতে হবে। এবং যখন তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে যে যখনই আমরা কোনো একটা কিছুর কথা বলি যে কোথাও কোনো কাজ করা হচ্ছে, 100% এফিসিয়েন্সি তুমি দিয়ে দিলেও তুমি আউটপুট 100% পেতে পারো। এটা হয় না, মানে এখন অব্দি এরকম কোনো জিনিস নেই যেখানে তুমি 100% আউটপুট পাচ্ছ। একমাত্র একটাই জিনিস আছে, সেটা হলো থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে কার্নট ইঞ্জিন আমরা পড়েছিলাম, মনে আছে? কার্নট সাইকেল মনে পড়ছে? 11-এ পড়েছিলে থার্মোডাইনামিক্স পার্টটাতে। একমাত্র ওখানেই ওই কার্নট ইঞ্জিন যেটা, সেই কেবলমাত্র 100% আউটপুট দেয়। কিন্তু তুমি ভেবে দেখো, কার্নট ইঞ্জিন কি বাস্তবে অ্যাপ্লাই করা সম্ভব? বাস্তবে কি কার্নট ইঞ্জিন কোথাও ইউজ হয়? হয় না। তো প্র্যাকটিক্যালি ইউজ করা কার্নট ইঞ্জিন কি ইম্পসিবল, কিন্তু আউটপুটও ম্যাক্সিমাম বা 100% অলমোস্ট। কিন্তু বাকি কোনো জায়গাতেই তুমি যেই পরিমাণ ওয়ার্ক করলে সেই পরিমাণ আউটপুট পাওয়া সম্ভব নয়। সেম কেস এখানে হয়, সেম কেস এখানে হবে। ব্যাটারি যে পরিমাণ কাজ করলো সেই পরিমাণের কিন্তু সে এনার্জি 100% স্টোর করাবে না, তার মানে কিছু ওয়েস্টেজ হবে। এই যে ওয়েস্টেজটা হয় না, এই ওয়েস্টেজটা হয় ইন দ্য ফর্ম অফ হিট। আর এটাই হলো কারণ, যখন তুমি কোনো একটা ক্যাপাসিটারকে চার্জ করবে সেটা গরম হবে। ভাই গরম হয় যখন আমরা ফোনের চার্জারকে মানে চার্জার দিয়ে ব্যাটারিকে আমি চার্জ করি, তখন তো ব্যাটারি গরম হয়, হয় কি না বলো? হয়তো হবে, কারণ ব্যাটারি ইটসেলফ ইজ আ ক্যাপাসিটার। তোমার ফোনের ব্যাটারি কি ক্যাপাসিটার, তো সেইখানে তুমি সেটাকে চার্জ করলে, যখন চার্জ করছো আমি একটু আগেই বললাম যে হিটের লস হবে, এবং হিটের লসটা হয় তুমি সেটাকে ফিল করতে পারো। বুঝতে পারলে? এবার দেখো আমার যেটা এখন মোটো, সেটা হলো তাহলে কত পরিমাণে এনার্জি স্টোর করছে ক্যাপাসিটার, আর এই যে হিট লস সেটা কত। আর যদি হিট লস কিছুটা হয়েই থাকে তাহলে ব্যাটারি ওয়ার্ক কত করেছে, এটা আমাকে রিডিউস করতে হবে যে কী করে সেটা বেরোয়। একদম ক্লিয়ার ফান্ডা আমরা যেটা জানি, যখন আমি তার মধ্যে একটা কোনো ক্যাপাসিটারের প্লেটের ওপরে যখন আমি চার্জকে নিয়ে আসছি, তখন অবভিয়াসলি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি জেনারেট হচ্ছে, হ্যাঁ কি না বলো? হচ্ছে। যদি জেনারেট হয়ে গিয়ে থাকে, আমরা জানি যে 1 কুলম চার্জকে একটা কোনো পার্টিকুলার জায়গাতে নিয়ে আসতে যেই পরিমাণ ওয়ার্ক করি সেটাই হলো তার পোটেনশিয়াল ওই পয়েন্টের, বা পোটেনশিয়াল ডিফারেন্স ইনফাইনাইটের ওই পয়েন্টের মধ্যে। বলতে পারি? পড়েছিলাম আমরা, মনে করো ইলেকট্রোস্ট্যাটিক্স, ক্যাপাসিটারের মধ্যে যা কিছু পড়বে এর বেসিকটা তোমরা অলরেডি কিন্তু ক্লিয়ার করে এসছো ইলেকট্রোস্ট্যাটিক্সে, এখানে তারা অ্যাপ্লাই করছো। ক্যাপাসিটারটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা বিশাল বড় অ্যাপ্লাইড ফিল্ড, বুঝতে পারলে? যেখানে তুমি ইলেকট্রোস্ট্যাটিক্সের কনসেপ্টকে প্রপারলি অ্যাপ্লাই করবে, এবং সেটাকে অ্যাপ্লাই করে তুমি একটা জিনিসকে প্রডিউস করছো, এখানটাতে একটা মেটেরিয়াল প্রডিউস করলে যেটা তোমাকে মানে তোমার সার্কিটকে রান করাতে কাজে লাগছে, যেটা তোমার বিভিন্ন রকম ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সকে চালাতে কাজে লাগছে। বুঝতে পারলে? তো বেসিকটা হলো কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স। তো যথারীতি যদি আমি একটা কোনো ক্যাপাসিটারকে একটা কোনো ব্যাটারির মধ্যে মানে ব্যাটারির সাথে কানেক্ট করে দিই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তার যে পোলারিটি বা তার যে পোটেনশিয়ালটা সে পাবে, সেটা হলো ব্যাটারির যে পোটেনশিয়াল সেটাই পাবে তো, নাকি? যদি সেটা ভি হয়ে থাকে, এবং যদি আমি DQ পরিমাণের চার্জের সাপ্লাইয়ের জন্য আমি ওয়ার্ক ডান দেখি, তাহলে আমি বলতে পারি যে ওয়ার্ক ডান কত হবে না, দ্যাট ইজ ইকুয়ালস টু তার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমি DU বলছি, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু আমরা জানি যে Q ইন্টু ডেল্টা ভি। মনে পড়ছে? এখানে Q ইন্টু ডেল্টা ভি না নিয়ে আমি DQ ইন্টু ভি লিখবো। কেন? কারণ ডেল্টা ভি মানে হচ্ছে তার ভিটাই, মানে ব্যাটারির পোটেনশিয়াল, আর DQ মানে কি, DQ পরিমাণ চার্জকে আমি এখানটাতে আমি স্টোর করাচ্ছি এখন, তাই না? তাহলে লিখবো কি, DQ ইন্টু ভি। বুঝতে পারলে? হলো। আচ্ছা, আমি লিখতে পারি যে ভি মানে Q/C, টোটাল চার্জ বাই তার ক্যাপাসিটেন্স, কারণ C সমান Q/V হয় না? হয়ে গেল। তাহলে আমি লিখে দিলাম এখানটা যে ভি এর জায়গাতে Q/C ইন্টু DQ। সো ফাইনালি এখন আমাকে চার্জ করতে কত হবে, 0 থেকে শুরু করে Q চার্জ যতটা সে ধরতে পারে সেই পরিমাণ অবধি আমাকে চার্জ করতে হবে। সো অবভিয়াসলি আমি পুরো ফাংশনটার ইন্টিগ্রেশন করলাম 0 থেকে শুরু করে Q অবধি। বুঝতে পারলে? এবং সেটা যখন করব তখন আনসার কত বেরোবে, দ্যাট উইল বি ইকুয়াল টু Q²/2C, Q²/2C এইটা আসবে, Q²/2C। দেখো এই যে ফর্মুলাটা আমি এখানটা লিখলাম, এই ফর্মুলাটাকে আমি আরেকটা ফর্মেও লিখতে পারি, আর সেটাকে বলা হয় যে যদি আমি এই কিউটাকে চেঞ্জ করি তাহলে আমি বলতে পারি যে কিউ মানে কত, C ইন্টু ভি। কিউ মানে C ইন্টু ভি বলতে পারি।
এবার তুমি একটা কাজ করো, কিউর জায়গাটাতে তুমি রিপ্লেস করো সি ইন্টু ভি দিয়ে, রিপ্লেস করো, এই যে করেছি, কিউর জায়গায় রিপ্লেস করলাম সি ইন্টু ভি, তাহলে সি ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি আসবে কত, হাফ সি ভি স্কোয়ার। আচ্ছা এটা কি, এটা হলো ক্যাপাসিটারের মধ্যে কত পরিমাণে এনার্জি স্টোর হলো। ক্যাপাসিটারের মধ্যে আমি আবার বলছি, এনার্জি স্টোরড হয় ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, মাথায় সেট করে নাও, ক্যাপাসিটারের মধ্যে এনার্জি স্টোর হয় ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। তো এখানটাতে যেই পরিমাণ স্টোর হলো সেটাকে আমি দুটো ফর্মে বলতে পারি, একটা হলো কিউ স্কোয়ার বাই টু সি এক নাম্বার, একটা এটা আমি বলতে পারি, অথবা আমি এটাও বলতে পারি এইটা হাফ সি ভি স্কোয়ার দুই নাম্বার। আবার আমি এটাও বলতে পারি, যদি আমি সিটাকে কিউ বাই ভি দিয়ে রিপ্লেস করি, কারণ সি সমান কিউ বাই ভি, তাহলে আবার একটা তুমি ফর্মুলা পাবে যেটা হলো এইটা হাফ ইন্টু কিউ ভি, আর এটাকে আমি বলি 3 নাম্বার, বুঝতে পারলে? তো এই 3 রকমের ফর্মুলা হয় আমি ডিরাইভ করতে পারি ক্যাপাসিটারের এনার্জির জন্য। আমি একবারও তোমাকে এটা বলবো না, তুমি মুখস্থ করো এই প্রত্যেকটা ফর্মুলাকে মনে রাখো, কারণ আলটিমেটলি যখন তুমি মনে রাখতে যাবে প্র্যাকটিস করতে করতে সেট হয়ে যায়। কিন্তু তুমি যে কোনো একটা মনে রাখো, যার মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হলো এইটা হাফ সি ভি স্কোয়ার। বিভিন্ন জায়গাতে কাজে লাগে, এটা সবচেয়ে বেশি কাজে লাগে বিভিন্ন কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনের ফর্মটা বেশিরভাগ এখান থেকে জিজ্ঞেস করে। তো আমি যদি এটাকে মনে রাখি, এখান থেকে আমি বাকিগুলোকে ডিরাইভ করতে পারবো কি না? তুমি একবার সিকে রিপ্লেস করে দাও কিউ বাই ভি দিয়ে, তাই না? কিংবা তুমি ভিটাকে রিপ্লেস করে দাও, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারলে কি বলছি আমি? তো এগুলো বার করা কোনো ব্যাপার নয়, এমন নয় যে আমাকে সব মুখস্থ করতে হবে। তো সেটা বক্সের মধ্যে লেখা আছে যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হলো ইন দ্য ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, তার ভ্যালু কত, কিউ স্কোয়ার বাই টু সি হাফ সি ভি স্কোয়ার অ্যান্ড কিউ বাই ভি বাই মানে কিউ ভি বাই টু, এটা। তো এবারে আমাকে দেখতে হবে, এটা যেটা আমি পেয়ে গেলাম সেটা আমি কি পেলাম না, কতটা পরিমাণ এনার্জি স্টোর করলো কে, ক্যাপাসিটার। এবার আমার কাজ হলো যে এটা দেখতে হবে যে এই এনার্জিটা যে স্টোর করলো তার জন্য যে পরিশ্রমটা করেছে, এই যে ব্যাটারি যে পরিশ্রমটা সে করলো, যখন আমি একটা ক্যাপাসিটারকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম এরকমভাবে, এই একটা ক্যাপাসিটার তাকে আমি কানেক্ট করলাম উইথ আ ব্যাটারি, যখন আমি এটাকে কানেক্ট করে দিলাম সেই সময় এই ক্যাপাসিটার কিছু পরিমাণ এনার্জি স্টোর করছে এবং এর মধ্যে কিছু চার্জ স্টোর হবে, যে চার্জটা যদি আমি বলি প্লাস কিউ, অবভিয়াসলি এর সামনে হবে মাইনাস কিউ ডিউ টু ইন্ডাকশন। তো এটা সেলফ আন্ডারস্টুড যে যদি তোমাকে বলা হয় যে একটা কোনো ক্যাপাসিটার আছে যার মধ্যে চার্জ স্টোর আছে 3 কুলম, তার মানে এটা সেলফ আন্ডারস্টুড যে এই যে ক্যাপাসিটারটা তার যেই এন্ডটা ব্যাটারি প্লাস পোলারিটির দিকে আছে সেই এন্ডটাতে হবে প্লাস কিউ চার্জ, যেটা মাইনাস পোলারিটির দিকে আছে সেইখানে আসবে কত, মাইনাস কিউ চার্জ। এটা একদম সেলফ আন্ডারস্টুড, এটা কনফার্ম হবে, বুঝতে পারছো কি বলছি আমি? এবং যখন এটা হবে, এবার তুমি দেখো এইখানে চলে এসছে থ্রু আউট এই পার্টটাতে চলে এসছে প্লাস চার্জ এখানটাতে, আর এই যে পার্টটা এখানটাতে থ্রু আউট চলে এসছে মাইনাস চার্জ পুরোটাতে। যথারীতি যদি এটা হয় তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এখানটাতে এখন ইলেকট্রিক ফিল্ড লাইন রান করা স্টার্ট করবে, ইলেকট্রিক পোলারিটি জেনারেট হয়েছে, তো অবভিয়াসলি একটা ফিল্ড চলে আসবে এখানটাতে, হবে তো নাকি? এবং আমি এরকমভাবে ফিল্ড লাইন ড্র করতে পারি প্লাস থেকে মাইনাস, বুঝতে পারলে? এইটা হলো ক্যাপাসিটারের ভেতরের ফান্ডা যেটা হচ্ছে, এবং এই ফিল্ডটার ফর্মে এই পুরো এনার্জি স্টোর হলো। আমি এর ভ্যালু বার করলাম, সেটা হলো হাফ সি ভি স্কোয়ার। এবার আমাকে এটাও দেখতে হবে যে ভাই এ কাজ কত করেছে, এই ব্যাটারির পোলারিটি হলো ভি, তাহলে এই যে ব্যাটারিটা ছিল এই ব্যাটারি কাজ কত করলো, তোমাকে এটা বার করতে হবে, তাহলে ব্যাটারি কত কাজ করেছে, যার জন্য ওই ক্যাপাসিটার একটা এনার্জি হাফ সি ভি স্কোয়ারকে স্টোর করলো। যদি আমি ব্যাটারির জন্য বার করতে যাই যে কত পরিমাণ সে ওয়ার্ক ডান করলো, তো ব্যাটারির জন্য যে ফর্মুলাটা হয়, সেটাকে আমরা জানি যে কিউ ইন্টু ভি, বুঝেছো? ব্যাটারি কত কাজ করছে ভাই বলো, একটা চার্জকে সে এই ভি পোলারিটির মধ্যে দিয়ে সাপ্লাই করাচ্ছে, এর মধ্যে এক চার্জের জন্য 1 জুল ওয়ার্ক করবে। 1 কুলম চার্জকে একটা পার্টিকুলার ভি পোটেনশিয়ালের মধ্যে নিয়ে আসতে ওয়ার্ক কত হবে, 1 জুল, তাই না? তাহলে আমি বলতে পারি যে এখানে যদি কিউ পরিমাণ চার্জ হয় তাকে আমি ভি পোলারিটি দিয়ে সাপ্লাই করছি, কত কাজ করব, কিউ ইন্টু ভি, তাই না? তো সেটাই, তাহলে এখানটাতে ব্যাটারি যে কাজটা করবে দ্যাট উইল বি ইকুয়াল টু চার্জ সাপ্লাইড ইন্টু পোটেনশিয়াল, তার মানে হচ্ছে কত, কিউ ইন্টু ভি। আচ্ছা কিউ ইন্টু ভি কে আমি লিখতে পারি সি ভি স্কোয়ার, কারণ কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, তাহলে সি ভি স্কোয়ার হবে, হলো। আচ্ছা এটাকে আমি এটাও বলতে পারি যে কিউ স্কোয়ার বাই সি, ভিটাকে তুমি কিউ আর সি দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কিউ স্কোয়ার বাই সি পেয়ে যাবে, বুঝতে পারলে? তার মানে তুমি দেখো এবার এখানে একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা কি দেখো, ম্যাজিকটা হলো যখনই তুমি একটা ক্যাপাসিটারকে একটা ব্যাটারিকে দিয়ে চার্জ করাচ্ছ তার মধ্যে স্টোরড এনার্জি হলো হাফ সি ভি স্কোয়ার, আর সেই কাজটা করতে
ব্যাটারি যে পরিমাণ কাজ করলো সেটা হলো CV²। এবার আমি বলতে পারি যে ব্যাটারি যে পরিমাণ কাজ করবে তার কেবলমাত্র 50% স্টোর হবে ক্যাপাসিটরের মধ্যে, বলা যায় এটা? তার মানে বাকি 50% কি হচ্ছে? বাকি 50% বলো বলো কি হবে বলো, আমি একটু আগে বলেছি কিন্তু কি হবে। বাকি 50% হিট লস হবে, মনে পড়ছে? তো মনে রাখবে, একটা ক্যাপাসিটার যখন চার্জ হয় তখন ব্যাটারি যে পরিমাণ কাজ করে তার কেবলমাত্র 50%ই ক্যাপাসিটারের মধ্যে এনার্জির ফর্মে স্টোর হয়, বাকি 50% হিট লস হয়ে যায়। বুঝতে পারলে? তো এটাই হলো ব্যাটারির জন্য ওয়ার্ক ডান অ্যান্ড ক্যাপাসিটারের মধ্যে স্টোরড এনার্জি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি বললাম? চলো এবার লিখে নাও। লব্রদীপ, এটা ক্লিয়ার হলো যে কেন আমি একটা কন্ডাক্টরের সামনে বেকার বেকার একটা কন্ডাক্টরকে নিয়ে আসতে গেলাম? এটা ক্লিয়ার হয়েছে? কেন হয়েছে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 কমানোর জন্য? সেটা মানে তুমি এটা বললে না, কি কমানোর জন্য? ভেলোসিটি কমানোর জন্য, তাই তো? এখান থেকে ভেলোসিটি তুমি পেলে করতে এখানে এখানে কোথায় ভেলোসিটি পাচ্ছ তুমি বলো? কোথায় ভেলোসিটি আসছে এখানটাতে? তুমি কোনটাকে ভেলোসিটি বললে? ভিটাকে? ভি ভেলোসিটি না পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স, কোনটা? তাহলে ভেলোসিটি বলছো কেন? ঠিকঠাক করে বলো, এইসব ভুলভাল করো না এইসব। তুমি তো এখন ক্লাস 12 এসে ভি কে বলো যে ভেলোসিটি, তাহলে তো ভাই চাপ আছে। হ্যাঁ, ঠিকঠাক করে বলো। হয়ে গেলে বলবে। স্পিডে লেখো, স্পিডে লেখো। অবদীপ ঠিকঠাক করে বলছো তো? বুঝেছো?
নাকি এমনি আমাকে বলার জন্য বললে যে হ্যাঁ আমি বুঝে গেছি, কোনো অসুবিধা নেই? হ্যাঁ, বারবার বলছি অপ্রদীপ, কনসেপ্ট বেসিক, এগুলো বেসিক ক্লিয়ার না থাকলে কঠিন কোয়েশ্চেন জীবনে করতে পারবে না, আর বেসিক ক্লিয়ার থাকলে কঠিন থেকে কঠিনতর কোয়েশ্চেন সব তুমি কমপ্লিট করতে পারবে যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। আমি এইগুলোতে এত জোর দিচ্ছি কারণ এই চ্যাপ্টারটা প্রচুর লোকে পড়া থাকে, তোমার বন্ধু বান্ধব সবাই পড়ে আছে অলরেডি, চ্যাপ্টারগুলোকে দেখবে, জিজ্ঞেস করবে, সব কিছু তোমাকে হরহর করে বলে দেবে, সে ভাতকে বমি করার মতো করে একদম উগলে দেবে তোমার সামনে, হ্যাঁ সব আমি পেরে গেছি। কিন্তু তুমি দেখবে যে কখনোই কিন্তু সে এই বেসিক যে জায়গাগুলো যেগুলো এতটা ইম্পর্ট্যান্ট পার্ট, সেইগুলোকে সে কখনোই সেইভাবে হয়তো সে বুঝতে পারেনি, আর যেটার জন্য তার প্রবলেমস আটকে যায়। এখানটা স্পেসিফাই করতে হবে তোমাকে যে আমার কাছে আইডিয়াটা একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, আমি ইমাজিন করতে পারছি যে ঘটনাটা ঘটছে কি। এই ফিলটা যখন তুমি করতে পারবে না পড়া থেকে, তখন তোমার মাথায় বুঝতে পারবে যে হ্যাঁ আমি পুরো ব্যাপারটাকে ক্যাচ করে ফেলেছি যে অ্যাকচুয়ালি ঘটছে কি। এই ফিল করাটা খুব দরকার, আমি সেটাই চাইছি করাতে, আমি জানি না তুমি কতটা করতে পারলে। হলো লেখা? চলো এখানে একটা জিনিস নোটিস করো, সেটা হলো এখানে যে পোটেনশিয়ালের পার্টটাকে যেটা আমি বলছি সেখানটা যদি আমি লক্ষ্য করি, তাহলে আমি যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড হলো ক্যাপাসিটরের মধ্যে, তার দুটো ফর্মুলা আসছে। একটা হচ্ছে Q²/2C আর একটা হচ্ছে হাফ CV²। এবারে আমি শুধুমাত্র এই CV² বা Q²/C এই পোর্শনটাকে এমফাসাইজ করার চেষ্টা করছি, তার কারণ হলো এটা, তুমি লক্ষ্য করে দেখো, ধরো আমি তোমাকে যদি বলি, আমাকে বলো পোটেনশিয়াল এনার্জি একটা ক্যাপাসিটরের মধ্যে, সেটা তার যে ক্যাপাসিটেন্স তার সাথে কিভাবে প্রপোর্শনে থাকে, ডিরেক্টলি কি ইনভার্সলি, তুমি কি বলবে, কোনটা বলবে তুমি? কেন কি Q²/2C, তাই না? এই জন্যই তো। কিন্তু আমি যদি বলি এইটা হাফ CV², এখানে তো ডিরেক্টলি প্রপোর্শন দেখাচ্ছে আমাকে, বুঝতে পারছো কি বলছি আমি? তো তুমি বলবে কি? তুমি বলে দুটোই হতে পারে, ডিপেন্ড করছে কোনটা কনস্ট্যান্ট। যদি আমি চার্জটাকে কনস্ট্যান্ট রেখে পোটেনশিয়ালকে চেঞ্জ করাই, তাতে করে আমি জানি যে সেই দুটো কন্ডাক্টরের পোটেনশিয়াল ডিফারেন্স যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে চার্জটা কনস্ট্যান্টই থাকবে কি না? কিন্তু সেই ক্ষেত্রে তার ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে, হবে তো। তো যদি আমি চার্জকে কনস্ট্যান্ট রেখে পোটেনশিয়াল চেঞ্জ করে তার ক্যাপাসিটেন্সকে চেঞ্জ করাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। বুঝতে পারলে এটা কখন? তাহলে কখন বলবো? when Q = constant, যখন এটা হবে সেই সময় আমি বলবো যে পোটেনশিয়াল এনার্জি U is inversely proportional to C. নেক্সট আমি এটাও করতে পারি যে তার যে পোটেনশিয়াল সেটাকে আমি ফিক্সড রাখলাম, এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি ফিক্সড রাখলাম এবং তার মধ্যে চার্জকে আমি বাড়িয়ে দিলাম। আমি জানি যে একটা রেঞ্জ অবধি যদি এটা আমি করি সেই ক্ষেত্রেও তার ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে। তো এটাকে আমি কখন বলবো ডিরেক্টলি প্রপোর্শনাল? যখন when V = constant, যখন V কনস্ট্যান্ট হবে সেই ক্ষেত্রে আমি বলবো যে তার যে পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু সি। যেটাকে লিখে নাও দুটো জিনিসকে সাইডে নোট করে লিখে নাও, এটাকে একটা খাতার পাশে কোণা করে একটা ছোট্ট জায়গাতে লিখে নাও। তো যখন তুমি কোয়েশ্চেন সলভ করবে তোমাকে দেখতে হবে কোনটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, সেই অ্যাকর্ডিং তুমি কাজ করবে। আচ্ছা, এবারে পরের পার্টে চলে আসছি। তো এখানে আমরা যে কিছু এখনো অবধি বলেছি সেই সমস্ত জিনিসগুলোকে বলা আছে, সেই ব্যাপারগুলোকে। তার আগে আরেকটা জিনিস যেটা আগের দিনকে করছিলাম সেটাকে আবার রিকল করে নেওয়া দরকার আছে, যেটা অলরেডি আমরা বলে নিয়েছি। যে যখনই আমরা এটা করছিলাম যে দেখো প্রথমত এই কেসটাকে আমরা দেখেছি একটুকে, তাই না? এই যে কেসটা, যে একটা ক্যাপাসিটার তার মানে একটা কন্ডাক্টর তার সামনে অপর একটা কন্ডাক্টরকে এনে প্লেস করলাম, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটাকে আমরা অলরেডি দেখলাম যে হ্যাঁ তার পোটেনশিয়াল ডিক্রিজ করবে, তো সিস্টেমটার ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। একটুকে পড়লাম না এই ব্যাপারটাকে, মনে পড়ছে? এবং এই ঘটনাটাকে আমি লিখলাম
এই যে এই ব্যাপারটা মনে পড়ছে এটা? এবার দেখো এই যে সিস্টেমটা তৈরি হয়েছে না, এই সিস্টেমের ক্যাপাসিটেন্সকে তুমি কিন্তু আরও বাড়াতে পারো। আরও কী করে দেখো, তুমি ভেবে দেখো এই সিস্টেমটার ক্যাপাসিটেন্স বাড়ছে কেন? তার কারণ এর যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, এই যে পোর্শনটা সেটা কম হচ্ছে বলে, তাই তো? কম হচ্ছে বলেই তো ওটা বাড়ছে, নিচের পোটেনশিয়াল ডিফারেন্স বা একটা তার উপর যে পোটেনশিয়াল নেট সেটা কম হচ্ছে বলে। যদি এটা হয়, এই কমার যে ব্যাপারটা ঘটছে, এই কমার ব্যাপারটার জন্য দায়ী কে? এই মাইনাস ভিটা, তাই তো? মাইনাস ভিটাই দায়ী, প্লাস ভিটা তো দায়ী নয়, কারণ প্লাস ভি ইনক্রিজ করাচ্ছে, তাই না? অর্থাৎ এখানটাতে পোটেনশিয়ালটা মানে তার কমছে, কিন্তু কমাটা এমনভাবে কমছে যে একজন কমাচ্ছে তার কারেসপন্ডিং অন্যজন কিন্তু একটুখানি হলেও বাড়িয়ে রাখছে। হ্যাঁ, নেট রেজাল্টটা কমই পাবো, কিন্তু এই কমের সাথে সাথে একটা বাড়ানো ব্যাপার আসছে, বুঝতে পারলে? যদি আমি এই প্লাস ভি পোর্শনটাকে এক্সক্লুড করে দিতে পারতাম, তাহলে পুরো রেজাল্টটা 100% ডিক্রিজিং হতো, নিচের দিকের পোর্শনটা। হতো কি না? বলো বলো। যদি আমি প্লাস ভি পোর্শনটাকে এক্সক্লুড করতে পারতাম, তাহলে এই পুরো রেজাল্টটাতে কেবলমাত্র এই ভি মাইনাস ভি আসতো, তার মানে 100% ডিক্রিজিং ওটা। আরে বুঝতে পারছো কি বলছি আমি? শুনতে পাচ্ছ অপ্রদীপ? তো যদি এটা 100% ডিক্রিজিং হয়, তার মানে আমাকে করতে হবে কিনা এই প্লাস ভিটা কার জন্য আসছিল না, এইখানে যে প্লাস চার্জকে আমি রেখে মানে ইনডিউসড হয়েছে এখানে প্লাস চার্জটা, তার জন্য। তো যদি আমি কোনোভাবে এই প্লাস চার্জটাকে এই প্লেট থেকে বার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এই প্লাস ভিটা এক্সক্লুড হবে, কারণ এই প্লাস ভিটা আসছিল যার জন্য সেই চার্জগুলোই এখানটা থাকবে না, বুঝতে পারলে? তো সেটা করার জন্য কি করব না, এই যে এই প্লেটটাকে আমি বাইরে থেকে গ্রাউন্ডেড করে দেবো। যদি গ্রাউন্ডেড করে দিই তাহলে এইখানে প্লাসগুলো এখন নিউট্রাল হয়ে যাবে, কারণ ইলেকট্রন এইদিকে মুভ করতে শুরু করবে গ্রাউন্ড থেকে। তো সেটাই করা হচ্ছে এখন। তো সেই ক্ষেত্রে যে ক্যাপাসিটেন্সটা সেটা কিন্তু অনেক বেড়ে যাবে এখন, বুঝতে পারলো অপ্রদীপ কি বললাম? এটা আগের দিনকে লিখেছিলে ঘটনা এই জিনিসগুলোকে? তো লিখেছিলে তারপর স্ক্রিনশটটাকে? আচ্ছা, ওই পরেই চলে যাবে, বুঝতে পারলে? 1 বছর পর দেখবে, তখন মনে হবে আরও 1 বছর পরে লিখবো। স্ক্রিনশট তুলবে সেই দিনকে লিখবে, কারণ সেই দিনকে টাইম কম থাকে বলে আমি বলি স্ক্রিনশটটা তুলে না, নাহলে আমি এখনই ক্লাসের মধ্যে লেখা। তো স্ক্রিনশট তুলে আমি ফেলে রাখার জন্য তুমি না তোমাকে দিয়েছি, তুমি কালকে স্ক্রিনশট তুলেছো মানে তুমি কালকেই লিখবে ক্লাসের পরে। তুমি লেখোইনি, তুমি এখনো অবধি সেটাকে ফেলে রেখেছো। আর না বললে তোমার সেটা মাথাতেও আসতো যে হ্যাঁ আমাকে লিখতে হবে, কারণ তোমার মাথা থেকে উড়েও গেছে সে ব্যাপারটা। এত নেগলেক্ট করো না ভাই, ফেসে যাবে কিন্তু, খুব চাপে পড়ে যাবে, আমি সিরিয়াসলি বলছি কয়েক মাস পর। এই নেগলিজেন্সি একদম রেখো না। স্ক্রিনশটটা ফোনে স্টোর করার জন্য বলছি না, স্ক্রিনশটটা বলছি কারণ টাইমটা ক্লাসে কম, তুমি বাড়িতে লিখে নাও, ব্যাপারটাকে বুঝে নিয়েছো এখানটায়। এবারে আমি চলে আসছি পরের পার্টে, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে কিছু নোট পয়েন্ট আর কি আছে, যেটা আমরা এখানটা পড়েছিলাম যে ওয়ার্ক ডান যেটা হবে সেটা কি হবে, এনার্জি স্টোর কত হবে কন্ডাক্টরের মধ্যে, 50% এনার্জি সাপ্লাইড বাই দি ব্যাটারি ইজ লস্ট ইন দ্য ফর্ম অফ হিট, আর অ্যামাউন্ট অফ এনার্জি স্টোর ডিপেন্ড অন দি সাইজ অফ দি কন্ডাক্টর। যখন ক্যাপাসিটারকে সিটাকে আমি চার্জ করবো আপ টু ভি ভোল্টেজ অ্যান্ড ডিসচার্জ বাই মিনস অফ এনি রেজিস্ট্যান্স, দেন হিট লস কত হবে না, হাফ সিভি স্কোয়ার, যেটা আমরা একটুখানি আগেই দেখলাম। এবং আর্থের জন্য প্র্যাকটিক্যালি পোটেনশিয়াল কত হয় না, ইনফাইনাইট। থিওরিটিক্যালি আর্থের ক্যাপাসিটি কত, 711 মাইক্রোফ্যারাড, এই ব্যাপারগুলোকে। এবং যখনই কোনো কন্ডাক্টরকে আমরা আর্থিং করব, আগের দিনকে পড়েছিলাম না, একটা প্রবলেম করেছিলাম যে সেই কন্ডাক্টরটার যে ক্যাপাসিটেন্স সেটা ইনফাইনাইট হয়ে যাবে, মনে পড়ছে? আগের দিনকে একটা প্রবলেম করেছিলাম, দুটো স্ফিয়ার ছিল, একটা স্ফিয়ারকে গ্রাউন্ডেড করা ছিল, মনে আছে? কালকে করেছিলাম। তো সেটারই এখানটা এক্সপ্লেনটা করা আছে, মানে ছবি দেখানো আছে জাস্ট আর কি ব্যাপারটা। তো তোমরা একটা কাজ করো, সেটা হলো লাস্টের দুটো পয়েন্টকে লিখো না, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা লেখার দরকার নেই, এটাকে বাদ দিয়ে ওই যে প্রথম 3টে পয়েন্ট আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3টে পয়েন্টকে তুমি লিখে নাও। লাস্টের দুটো পয়েন্ট মানে লাস্টে যে দুটো ডট আছে লেখার দরকার।
হলে বলবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট পরের কোয়েশ্চেন করছি। একটা কোয়েশ্চেনটা আমাকে কি বলছে, বলছে যে ফর চার্জ কিউ, যখন আমি একটা কোনো ক্যাপাসিটারের মধ্যে কিউ চার্জকে বা কোনো কন্ডাক্টর তুমি ধরে নাও না কেন, তার মধ্যে যখন আমি কিউ পরিমাণ চার্জ দিলাম তখন তার পোটেনশিয়াল এনার্জি হয়েছে ইউ। তো যখন আমি চার্জটাকে দুগুণ করে দিলাম, মানে 2Q করে দিয়েছি, তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর কত হবে? এটা হলো কোয়েশ্চেনটা। ক্লিয়ার? প্রথমত এখানটাতে আমি কোন জিনিসকে অ্যাপ্লাই করব দেখো, যখন আমি এই কোয়েশ্চেনটাকে দেখছি, এই কোয়েশ্চেনটাকে দেখে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো এখানে আমি চেঞ্জ কি করছি? চার্জকে চেঞ্জ করছি। তো চার্জ যদি চেঞ্জ হয়, আমাকে বলো সেই ক্ষেত্রে ক্যাপাসিটার মানে তার যে ক্যাপাসিটেন্স সেটা কি চেঞ্জ হবে চার্জ চেঞ্জ করলে? কি বলছো? হ্যাঁ না কি বললে? হ্যাঁ বললে? আরে কি করে হবে? যদি চার্জ চেঞ্জ করলে ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়, তো তাহলে তো আমার দুটো প্লেট আনার কোনো দরকারই ছিল না। আমি তো একটু আগেই বলছিলাম যেটা কন্ডাক্টরের জন্য যখন তুমি চার্জকে বাড়াবে তখন সেম রেটে তার পোটেনশিয়াল বাড়বে এবং কিউ বাই ভি কনস্ট্যান্ট হয়ে যাবে। প্রথম থেকে তো সেটাই আমি বলছি। অপ্রদীপ, তাই তো? তাহলে তো তার মানে এটাই যে না, একদমই না, চার্জ চেঞ্জ করলে ক্যাপাসিটেন্স চেঞ্জ হবে না, কারণ ক্যাপাসিটেন্স তখনই চেঞ্জ হবে যখন তার শেপ সাইজকে আমি চেঞ্জ করবো কিংবা তার সামনে আমি অন্য একটা প্লেটকে নিয়ে আসবো। বুঝতে পারলে? তো চার্জ চেঞ্জ করলে হবে না। যদি না হয় আমি এই কোয়েশ্চেনটা দেখে বলবো, চোখ বন্ধ করে তুমি বলে দাও যে হ্যাঁ সি হলো কনস্ট্যান্ট, একদম ক্লিয়ার, তার ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট। যদি এটা হয়ে যায়, এবার ভাই কাজ শেষ, তুমি এখন স্ট্রেট কাট কাজ করতে শুরু করে দাও। দেখো আমি জানি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কত, Q²/2C বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে ক্যাপাসিটেন্সটা কনস্ট্যান্ট, আমি বলবো যে তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু Q²। বলতে পারি? যদি সেটা হয় স্টার্ট হয়ে যাও। যদি সেটা হয় তাহলে আমি বলতে পারি যে ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি বাই ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল চার্জেস স্কোয়ার বাই ফাইনাল চার্জেস স্কোয়ার। বলতে পারি কিনা বলো? তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি যে এইখান থেকে যে ইউ ড্যাশ হবে দ্যাট উইল বি ইকুয়াল টু ইউ ড্যাশ উইল বি ইকুয়াল টু 4 ইন্টু ইউ, মানে আগের পোটেনশিয়ালের 4 গুণ, এটা হবে। দেখো ক্যালকুলেট করো, ব্যাস হয়ে গেল আনসার, ইউ ড্যাশ বেরিয়ে গেছে। লিখে নাও। কোয়েশ্চেনটা বুঝতে পারলে? লিখে নাও, তারপরে ক্যাপাসিটেন্সের ব্যাপারটা আমি লিখে দেবো স্টেটমেন্টে। লেখো স্পিডে লেখো। নিচে লিখে নাও যে as shape size of the capacitance, as shape comma size of the capacitance of the conductor is constant, so the capacitance will also be constant.
হলো? নেক্সট, এবার আমাকে কি বলছে? বলছে নেক্সট কোয়েশ্চেনটা, ফর চার্জিং আ কন্ডাক্টর ফ্রম 5 ভোল্ট টু 10 ভোল্ট ওয়ার্ক ডান ইজ W, দেন ফাইন্ড দি ওয়ার্ক ডান টু চার্জ দ্য কন্ডাক্টর ফ্রম 10 ভোল্ট টু 15 ভোল্ট। তুমি কি করলে, একটা কন্ডাক্টর ছিল, এই কন্ডাক্টরকে তুমি 5 ভোল্ট থেকে 10 ভোল্টে চার্জ করেছো, 5 ভোল্ট থেকে 10 ভোল্টে তুমি চার্জ করলে এবং এই কাজটার জন্য তুমি ওয়ার্ক করেছো W। তোমাকে বলছে সেম কন্ডাক্টর, এটাকে এই 10 ভোল্ট থেকে 15 ভোল্টে তোমাকে চার্জ করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে কত পরিমাণের ওয়ার্ক তুমি করলে এই কেসটাতে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম কোয়েশ্চেনটা? চলো, তো দেখো আমরা জানি যে ওয়ার্ক ডান মানে তার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তাই তো হয়? ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো আমি বলতে পারি যে প্রথম কেসটার জন্য যে ওয়ার্ক ডান হবে W, সেটাকে আমি বলতে পারি যে তার ফাইনাল পোটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, তাই না? তো ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? হাফ সি ইন্টু ফাইনাল ভি স্কোয়ার। কারণ পোটেনশিয়াল এনার্জি মানে হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে কত লিখবো? হাফ সি ইন্টু ফাইনাল পোটেনশিয়াল কত হয়েছে প্রথম কেসে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস ইনিশিয়াল কত 5 ভোল্ট, তাহলে কত লিখবো বলো? বলো তুমি বলো কত লিখবো? 5 স্কোয়ার। তো আসবে কত এখানটাতে? আমি লিখতে পারি এটা 50C মাইনাস এটা হয়ে যাবে কত 25/C, সরি 25/2 ইন্টু সি, 25/2 ইন্টু সি, এটাই তো হবে নাকি? তাহলে এখানে তোমার ফাইনাল আসবে কত? এটা 100 মাইনাস 25 মানে এটা চলে আসবে তোমার 75/2 ইন্টু সি, এটাই আসছে। ক্লিয়ার? নেক্সট ডাব্লিউ ড্যাশ, আমাকে বলো ডাব্লিউ ড্যাশটা কত লিখবো বলো? বলো 10 থেকে 15 জন্য। হ্যাঁ, হাফ সি ইন্টু 15 স্কোয়ার মাইনাস হাফ সি ইন্টু 10 স্কোয়ার। তো আসবে কত এটা? 15 স্কোয়ার ভ্যালু কত আসবে বলো? 15 স্কোয়ার করলে 225, তাহলে 225C/2 মাইনাস এখানে কত আসবে? 100/2 মানে হচ্ছে তোমার 50C, এটা কত আসছে? 50C। তো ফাইনালি তুমি পাবে কত এখানটাতে? 100C, তো এটা চলে আসবে তোমার 125C/2, এটা আসছে। ক্লিয়ার? এটা হলো ডাব্লিউ ড্যাশ। এবার একটা কাজ করো, ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ করো, তাহলে তুমি কত পাবে? ডাব্লিউ ড্যাশ কত? 125C/2 ডিভাইডেড বাই ডাব্লিউ কত ছিল? 75C/2, 2C ক্যান্সেল আউট হবে, তো পড়ে থাকবে কত এখানটাতে? 125/75। এটা রেজাল্ট কত আসছে এটা করলে? 1.66, তাই তো? 1.66 ঠিকঠাক করেছো তো? আমি কিন্তু ক্যালকুলেশন করলাম না, চলো একবার করে দেখে নিই। 5 2 1 5 15 মানে 21/15 মানে হচ্ছে তোমার 7/5, 7/5 মানে কত আসছিল তোমার? 1 এখানটাতে তোমার 1.66 না 4 আসছে, 1.4 এরকম কোনটা আসছে? 1.66 আসছে না, 1.4 আসার কথা, 1.42 মতো কিছু আসার কথা। 125/75, তো 5 1 হ্যাঁ 21, এখানে হচ্ছে তোমার 15, তাহলে 7 আর 5 হ্যাঁ 7/5, 7/5 মানে তো এরকমই আসার কথা। $1.4 আসার কথা, 1.4 আসবে, 1.4 আসবে। তো ফাইনালি তুমি যেটা পাচ্ছ সেটা হলো ডাব্লিউ ড্যাশ বাই ডাব্লিউ মানে 1.4, তো আমি বলতে পারি এখান থেকে ডাব্লিউ ড্যাশ ইকুয়াল টু 1.4 অফ ডাব্লিউ। বুঝতে পারলে? এটা হলো আনসার। বুঝতে পারলে অপ্রদীপ? চলো লিখে নাও। মানে এই কেসটা করতে যা কাজ করলে তার 1.4 গুণ কাজ তোমাকে এখন করতে হবে। লিখে নাও। কোনখানে বলো তো?
তো উপরে 125 টা 125, হ্যাঁ কি ভুল হলো বলো তো? 125 আর নিচে 75, তো 5, ওহো ঠিক বলেছো, এটা 25 আসবে না, এটা হবে তোমার 25/15, তো এটা হয়ে যাবে তোমার 5/3, 5/3, 5/3, হ্যাঁ মানে 1.66 আসবে, তো এটাকে 1.66 করে নিই, 1.66, ঠিক আছে, 1.66 W লিখে নাও। স্যার হয়ে গেছে। আচ্ছা নেক্সট, এবারে আমরা চলে আসছি রিডিস্ট্রিবিউশন অফ দি চার্জেস। দেখো ব্যাপারটা হচ্ছে, যখন তুমি দুটো জলের ট্যাঙ্কিকে কানেক্ট করবে তখন হবে কি, ধরো তোমার বাড়িতে দুটো জলের ট্যাঙ্কি আছে, একটা হলো একটা কোনো বড় মাপের ট্যাঙ্কি, একটা একটুখানি ছোটো মাপের ট্যাঙ্কি, যথারীতি দুটোর মধ্যে জল পুরোপুরি তুমি ভরে রাখো, বুঝতে পারলে? যেটা ছোটো মাপের ট্যাঙ্কি তুমি সেখানেও কম লেভেলের জল রেখেছো, বড় মাপের ট্যাঙ্কি সেখানেও তার যে ক্যাপাসিটি তার চেয়ে কম মাপের জল রেখেছো। এবার তুমি কি করলে, দুটো ট্যাঙ্কিকে তুমি একটা পাইপ দিয়ে কানেক্ট করে দিলে, যেই মুহূর্তে তুমি কানেক্ট করবে, দেখো এটা কনফার্ম, যেখানে জলের লেভেলটা বেশি আছে সেই জলটার পোটেনশিয়াল এনার্জি বেশি, তাই তো? হ্যাঁ, আর যেখানে জলের লেভেলটা কম সেখানে সেই জলের পোটেনশিয়াল এনার্জি কম। ক্লিয়ার? তো এর মানে হলো এটাই যে হায়ার পোটেনশিয়াল এনার্জি থেকে জল লোয়ার পোটেনশিয়াল এনার্জির দিকে ফ্লো করবে। যদি সেটা হয়, এই ফ্লোটা সারা জীবন তো হবে না, হবে একটা পার্টিকুলার টাইম অবধি, এবং ততক্ষণ অবধি হবে যতক্ষণ না দুটোরই পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই না? এবং আমরা জানি সেটা তখনই হবে যখন দুজনারই হাইট সেম হয়ে যাবে, তাই না? আর সেই কারণে যখনই তুমি দুটো ট্যাঙ্কিকে পাইপ দিয়ে কানেক্ট করবে সেই সময় তাদের যে ওয়াটার ফ্লোটা তখনই থামবে যখন সেই দুটো ট্যাঙ্কির মধ্যে জলের যে লেভেলটা সেটা ইকুয়াল হয়ে যাবে, বুঝতে পারলে? তো এখানে যেই লেভেলের জল, এখানে সেই লেভেলের জল, এখন দুটো সেম লেভেলের জল চলে এসছে, তার মানে এখন তাদের পোটেনশিয়াল এনার্জি সেম, এখন কিন্তু আর কোনো রকম ফ্লো হবে না। ব্যাপারটা বুঝতে পারলে? এখানে সেই কেসটা হয়। তুমি মনে করো তোমাকে দুটো কন্ডাক্টর আমি দিয়েছি, একটা কন্ডাক্টর তার মধ্যে Q1 চার্জ আছে, তার ক্যাপাসিটেন্স হলো C, তার পোটেনশিয়াল সেটা হলো V2, Q1 C1 V1 সরি Q1 চার্জ V1 পোটেনশিয়াল, আর একটা হচ্ছে তোমার C1 ক্যাপাসিটেন্স। নেক্সট আর একটা কন্ডাক্টর যার মধ্যে চার্জ Q2 আর পোটেনশিয়াল V2 আর তার যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে C2। তো এরা ইনিশিয়ালি এই স্টেটে ছিল, এখন আমি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে এদেরকে আমি জুড়ে দিলাম। যেই মুহূর্তে তুমি জুড়ে দেবে তখন অবভিয়াসলি যেহেতু এদের ভ্যালুগুলো ডিফারেন্ট, তার মানে এদের মধ্যে যে পোটেনশিয়ালটা হবে সেটা একজনের বেশি একজনের কম হবে, হবে তো? যদি সেটা হয় তাহলে হায়ার পোটেনশিয়ালের যে স্ফিয়ার সেইখান থেকে লোয়ার পোটেনশিয়ালের স্ফিয়ারের দিকে চার্জ ফ্লো করা স্টার্ট করবে। এবং এই যে কেসটা হবে সেটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ না দুজনার পোটেনশিয়াল সেম হয়ে যায়। চার্জ সেম হয়ে যায় আমি কিন্তু বলছি না, আমি একবার এটা বলছি না যে দুজনার চার্জ সেম হয়ে যাবে, আমি এটা বলছি যে দুজনার পোটেনশিয়াল সেম হয়ে যাবে। দুজনার পোটেনশিয়াল সেম হয়ে যাবে কেন বলছি, কারণ আছে। দেখো যদি তুমি এটা বলো যে এই কাজটা ততক্ষণ অবধি চলবে যতক্ষণ অবধি দুজনার চার্জ সেম হবে, এই স্টেটমেন্টটা পারফেক্ট নয়। এর কারণ তুমি ভেবে বলো, যদি আমি বলি যে এই দুটো স্ফিয়ারের রেডিয়াস ডিফারেন্ট আর তাদের মধ্যে চার্জ সেম আছে, তাহলে কি তাদের পোটেনশিয়াল সেম হবে নাকি ডিফারেন্ট হবে?
ডিফারেন্ট হবে, কিন্তু যদি তাদের পোটেনশিয়ালটা সেম হয় তাহলে এই যে চার্জের মুভ করার জন্য ড্রাইভিং ফোর্স সেটা কে দেয়? পোটেনশিয়ালটা দেয়, পোটেনশিয়াল ডিফারেন্সটা দেয়। যদি পোটেনশিয়ালটা তাদের মধ্যে ডিফারেন্ট হয় তবেই চার্জ মুভ করে, আর যেহেতু পোটেনশিয়াল সেম যখন হবে তখন তার মধ্যে কোনো রকমভাবে ডিফারেন্স থাকবে না, ডিফারেন্স জিরো হবে, তো চার্জের মুভমেন্ট হবে না। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে এই ফ্লোটা ততক্ষণ অবধি হবে যতক্ষণ না দুজনের পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় কমন পোটেনশিয়াল। বুঝতে পারলে কি বললো? তো দেখো, যখন আমি কানেক্ট করেছি তখন চার্জটাকে আমি লিখেছি Q1 ড্যাশ, কারণ সেটা চেঞ্জ করেছে Q1 থেকে, এবং তার যে ক্যাপাসিটেন্সটাকে যেহেতু আমি এই কন্ডাক্টরটার শেপটাকে চেঞ্জ করছি না বা সাইজকে চেঞ্জ করছি না, তাহলে তার ক্যাপাসিটেন্স এখনো C1ই থাকবে, যেটা আগে ছিল, তাই না? তো ক্যাপাসিটেন্স সেম আছে, চার্জ চেঞ্জ হয়ে Q1 ড্যাশ হয়ে গেছে, কিন্তু পোটেনশিয়ালটা হয়েছে V। এবং অবভিয়াসলি এই যে কন্ডাক্টরটা তারও পোটেনশিয়াল V হবে, কারণ আমি জানি যে কমন পোটেনশিয়াল হয়ে যাবে না দুজনা। এবং এই ক্ষেত্রে তার যে ক্যাপাসিটেন্সটা সেটা আগে যা ছিল C2 এখনো তাই থাকবে, চার্জ স্টোর সেটা চেঞ্জ হবে Q2 থেকে Q2 ড্যাশ হয়ে যাবে এখন, তাই না? হবে কিনা বলো? এবারে এই যে ঘটনাটা ঘটলো এটা কি বলা হয়? দ্য রিডিস্ট্রিবিউশন অফ দি চার্জেস। বুঝতে পারলে? এর মাধ্যমে আমি কি করলাম না, বেসিক্যালি তাদের মধ্যে চার্জগুলো তাদেরকে আমি রিডিস্ট্রিবিউটেড করলাম। এবং এই পুরো কাজটা করার জন্য অবভিয়াসলি কিছু পরিমাণের এনার্জি আমার লস হবে। এবার এই যে এনার্জি লস, এখানে কতটা পরিমাণ চার্জ ডিস্ট্রিবিউটেড হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো, কোথায় বেশি চার্জ থাকবে কোথায় কম চার্জ থাকবে, এই এভরিথিং আমাকে ক্যালকুলেট করতে হবে। ইভেন এই যে পোটেনশিয়ালটা, কমন পোটেনশিয়াল V যেটা ক্রিয়েট হচ্ছে, সেই কমন পোটেনশিয়ালের ভ্যালু কত হবে সেইটাকেও আমাকে বার করতে হবে। এগুলো আমার দরকার। ফর্মুলা থেকে কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে, তুমি যেই মেন্স দেখো, নিট দেখো, WB যেই দেখো, একটা বিশাল বড় ফেভারিট পার্ট ওইগুলোর সেটা হলো এই পোর্শনটা, যেটা এখানে লেখা আছে। এখানে যা যা ফর্মুলা তুমি দেখতে পাচ্ছ, এই সমস্ত ফর্মুলা, এই সমস্ত এক্সামের একটা ফেভারিট পার্ট। ক্যাপাসিটর থেকে যত কোয়েশ্চেন করা হয়েছে তাদের মধ্যে এই পার্টের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আছে, আর যেটা আছে সেটা হলো তোমার এই কম্বিনেশনের পার্ট। বুঝতে পারলে? তো এখানে যে কটা চারটে ফর্মুলা দেখছো, এই চারটে ফর্মুলা আর কম্বিনেশন, এটা সবচেয়ে বেশি মানে ফেভারিট পার্ট আর কি এক্সামিনারদের জন্য, কারণ কোয়েশ্চেন এসেছে সব থেকে বেশি এই সমস্ত পার্ট থেকে। তো আমি একটা করে স্টার্ট করছি। প্রথম চার্জ ডিস্ট্রিবিউশন যেটা হলো, তো এই যে চার্জ ডিস্ট্রিবিউটেড হচ্ছে, আমি জানি যে চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু C ইন্টু V, কারণ Q মানে C ইন্টু V। তার মানে চার্জ স্টোরড সেখানেই বেশি হবে যার ক্যাপাসিটেন্স বেশি হবে। বলতে পারি আমি প্রথম থেকে পড়ে আসছি, যার ক্যাপাসিটেন্স বেশি তার মধ্যেই চার্জ বেশি হবে। আরে ভাই, যে জলের বোতলটা বেশি লিটারের জলের বোতল, তার মধ্যে জল বেশি স্টোর হবে, সিম্পল কথা। যার ক্যাপাসিটেন্স বেশি তার মধ্যে চার্জ স্টোর হবে বেশি। আচ্ছা, ক্যাপাসিটেন্স বেশি তার মানে বেসিক্যালি তার সাইজটা বেশি। সেই কন্ডাক্টরের সাইজটা বেশি, তার সাইজ বেশি, তার মানে আমি বলতে পারি যে এইখানে যে কন্ডাক্টরটা তার রেডিয়াসটা বেশি। বলতে পারি, তাই না? সেটা লেখা আছে যে Q is directly proportional to C and that is directly proportional to radius. নেক্সট চলে আসো কমন পোটেনশিয়াল। চলো, কমন পোটেনশিয়াল প্রথমত আমি বলতে পারি যে এখানটাতে চার্জ রিডিস্ট্রিবিউশন হচ্ছে, আর তার মানে হলো এটাই যে যেটা বেশি মানে যার বেশি পোটেনশিয়াল সেইখান থেকে চার্জ কম পোটেনশিয়ালের দিকে ফ্লো করেছে। কিন্তু দেখো, পুরো সিস্টেমটার মধ্যে না তো তুমি বাইরে থেকে চার্জ দিচ্ছ, না তো তুমি চার্জকে ওখান থেকে বাইরে নিয়ে আসছো, তাই না? তুমি জাস্ট এটা করছো যে যেই পরিমাণ চার্জ ছিল সেই চার্জটাকে তুমি ডিভাইড করে দিলে। বুঝতে পারলে? মানে তোমার বাড়িতে খাবার দাবার আছে, তুমি এটাই করলে, সেই খাবার দাবারকে সবাই মিলে ভাগ করে খেলে। তুমি এটা করলে না যে তুমি কারুর কাছ থেকে খাবার নিয়ে এলে কিংবা তোমার কাছ থেকে খাবার বাইরে দিলে, জাস্ট তুমি কি করলে, মোট খাবারটাকে সবাই মিলে ভাগ করে খেলে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এখানটাতে হচ্ছে সেই জিনিসটা যে আগে যে পরিমাণ টোটাল চার্জ ছিল সেটা ছিল Q1 প্লাস Q2, আর সেটাকেই দুজন মিলে ভাগাভাগি করেছে। সো অবভিয়াসলি সেটা ভাগ করে এখন কোথাও Q1 ড্যাশ হয়েছে, কোথাও Q2 ড্যাশ হয়েছে। তো আমি বলতে পারি যে ইনিশিয়ালি Q1 প্লাস Q2 যা ভ্যালু হবে, ফাইনালি Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশের ভ্যালু তাই হবে। বুঝতে পারলে কি বলছি আমি? তো এখানে তাই হচ্ছে যে Q1 প্লাস Q2 ইকুয়াল টু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ। এবং ফাইনালি আমি বলতে পারি যে Q1 মানে হচ্ছে C1 V1, তাই না? আর Q2 মানে C2 V2, আর Q1 ড্যাশ মানে কি C1 ইন্টু V, Q2 ড্যাশ মানে কত হবে C2 ইন্টু V, তাই না? হবে কিনা বলো? তো সেটাকে লেখা হয়েছে এবং এখান থেকে V এর ভ্যালু ক্যালকুলেট করা হলো, সেটা হলো যে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হলো কমন পোটেনশিয়াল, ঠিক আছে? আচ্ছা,
যখন আমি দুজনকে কানেক্ট করেছি তখন এরা এখন ইন্ডিভিজুয়াল দুটো কন্ডাক্টরের মতো বিহেভ করবে, নাকি এই পুরো সিস্টেমটা একটা সিঙ্গেল কন্ডাক্টরের মতনই বিহেভ করবে? বলো কিরকম বিহেভ করবে? সিঙ্গেল কন্ডাক্টরের মতো, তাই না? তো যদি সিঙ্গেল কন্ডাক্টরের মতো বিহেভ করে তার মানে এই দুটো কন্ডাক্টরের যে ক্যাপাসিটেন্স সেটা কত হবে না, দুজনকে মিলিয়ে দিলে যেই পরিমাণ ক্যাপাসিটেন্স হবে সেটাই হবে এদের এখন নেট ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু C1 প্লাস C2। সেটা লেখা হয়েছে C অফ দি সিস্টেম ইজ C1 প্লাস C2। এবারে চলে আসছি, দেখো এই যে পুরো কাজটা করলে আমি জানি যে এই পুরো কাজটা করার জন্য আমাকে এনার্জি লস করতে হবে, কারণ এনার্জি লস না করলে আমি এই পরিমাণ কাজ করতেই পারবো না। তো এবার আমার মোটো হলো সেই এনার্জি লসটাকে ফাইন্ড করা। আমি জানি যে এনার্জি লস মানে বেসিক্যালি তার মধ্যে পোটেনশিয়াল এনার্জির কত চেঞ্জ হচ্ছে সেটাকে বার করা, তাই না? যে কত পরিমাণের পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হলো। তো স্টার্ট হয়ে যাচ্ছে, আমাকে বলো ইনিশিয়ালি যখন আমি কানেক্ট করিনি তখন এই দুজনার মোট পোটেনশিয়াল এনার্জি কত হবে বলো? half of C1 is P1 square plus half of C2 B2 হলো, তো সেটা হলো ইউ বিফোর, পোটেনশিয়াল এনার্জি বিফোর। আচ্ছা ফাইনালি কত হলো কানেক্ট করার পরে? কত হবে? half of C1 B square plus half of C2 B square হয়ে গেল। তাহলে আমি যদি আগের এনার্জিটার পরের এনার্জির মধ্যে ডিফারেন্সটাকে নিই সেটাই হবে তাদের মধ্যে পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ, তাই না? মানে বিফোর মাইনাস ইনিশিয়ালটা করলে বা বিফোর মাইনাস আফটারটা করলে হবে কি না? তো সেটা কি করা হয়েছে? ভ্যালুগুলোকে লিখে ডিফারেন্স যখন বার করলাম তখন সেই ভ্যালুটা আসছে হাফ অফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 স্কোয়ার। বুঝতে পারলে? দেখো এই যে ফর্মুলা দুটো, বিশেষ করে এই দুটো 3 নম্বরের যে ফর্মুলাটা আর 4 নম্বরের যে ফর্মুলাটা, এটাকে মানে তুমি যতগুলো স্টার্ট দেবে তত ভালো। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন্স এখান থেকে ডিরেক্টলি সলভ হয় আর কোয়েশ্চেন আসেও, প্রচুর কোয়েশ্চেন এসে গেছে এখান থেকে। এটা তো WBJEতে না একটা কোন একটা এক্সামে বোধহয় WBJEতে, হ্যাঁ WBJEতেও এসেছে, নিটেও এসেছে। বুঝতে পারলে? ডিরেক্টলি লিখে দিয়েছিল যে হ্যাঁ যখন দুটোকে কানেক্ট করবো তখন কমন পোটেনশিয়াল কত হবে, ডিরেক্টলি চলে এসেছিলো এগুলো। বুঝতে পারলে? আর এখান থেকে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কোয়েশ্চেন ছিল, লিখে নাও। স্পিডে লেখো। আচ্ছা আচ্ছা এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে আমি এটাও তো লিখতে পারি নাকি? C1 V1 মানে হচ্ছে Q1 আর C2 V2 মানে হচ্ছে Q2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 লেখা যায় তো নাকি? এটাকে পাশে লিখে নাও।
হ্যাঁ স্যার। চলো আচ্ছা, এখানে কি দিচ্ছে, বলছে যে দুটো কন্ডাক্টর আছে, দুটোকে আমি কানেক্ট করে দিলাম তার দিয়ে। তো আমাকে বলতে হবে এদের ক্যাপাসিটেন্স, মানে হ্যাঁ ক্যাপাসিটেন্স অফ দি কন্ডাক্টর কত হবে। কত হবে বলো, সিস্টেমটার ক্যাপাসিটেন্স সি অফ দি সিস্টেম কত হবে বলো, কত হবে? C1 plus C2 তোমাকে C1 আর C2 এর ভ্যালু বলা আছে এখানটাতে, না তাহলে কি করে বার করবে? স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ফর্মুলা কত হয়, মানে কন্ডাক্টরের স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ফর্মুলা কত হয় বলো বলো? 4 পাই এপসাইলন নট ইন্টু রেডিয়াস। চলো তাহলে C1 কত হবে বলো, C1 কত হবে? 4 pi epsilon naught into E। হ্যাঁ লিখে ফেলো, 4 পাই এপসাইলন নট ইন্টু এ। C2 4 pi epsilon naught into B। 4 পাই এপসাইলন নট ইন্টু বি। এখান থেকে 4 পাই এপসাইলন নটকে কমন নাও, তো ফাইনালি তুমি পেয়ে যাবে এ প্লাস বি। তো এটা হবে আনসারটা, বুঝতে পারলো? কমন মানে সিস্টেমটার ক্যাপাসিটেন্স। চলো এবার আসছি পরের কোয়েশ্চেনটা, কি বলছে দেখো। বলছে যে দুটো মেটালিক স্ফিয়ার আছে, টু মেটাল স্ফিয়ার অফ সেম চার্জ অ্যান্ড রেডিয়াস R1 and R2, they are connected with a wire. If their common potential becomes V, then find the initial charge on the conductors. Correct? তো আমাকে বলছে যে দুটো কন্ডাক্টর আছে, এই একটা কন্ডাক্টর, এর রেডিয়াস R1, এখানে চার্জ হলো Q। সেকেন্ড আর একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এর রেডিয়াস R2, এর চার্জটা হলো সেম, বলছে না সেম চার্জ, তাহলে কত হবে Q। এবারে তুমি কি করলে, একটা তার দিয়ে তুমি এই দুটোকে জয়েন করলে, করে দাও। যেই মুহূর্তে তুমি জয়েন করলে আমাকে বলো এদের মধ্যে কোন কোন জিনিস তুমি সেম সেম পাবে বলো? চার্জ সেম হবে, আর পোটেনশিয়াল। তো চার্জ সেম হবে, চার্জ সেম হবে, সেম হবে চার্জ কানেক্ট করার পরে সেম চার্জ হবে। কি করে সেম চার্জ হবে? পোটেনশিয়াল সেম হবে, চার্জ কি করে সেম হবে? চার্জ ইনিশিয়ালি তারা সেম ছিল, যখন তুমি কানেক্ট করলে তখন এটার কিউ কিউ থাকবে না, এটা কিউ ড্যাশ হয়ে যাবে, আর এটাও হয়ে যাবে সামথিং ড্যাশ, বুঝতে পারলে? ধরো ডবল ড্যাশ, বুঝতে পেরেছো? ইনিশিয়ালি সেম চার্জ ছিল, টু মেটাল স্ফিয়ার অফ সেম চার্জ, ইনিশিয়ালি সেম চার্জ ছিল, তাদের রেডিয়াস R1 R2 ছিল। এবার তুমি তাদেরকে কানেক্ট করলে একটা ওয়্যার দিয়ে, যখন তুমি কানেক্ট করবে এদের মধ্যে চার্জের শেয়ারিং স্টার্ট হবে। চার্জের শেয়ারিং স্টার্ট হওয়ার পরে একজনের ভ্যালু অন্যরকম কি চার্জের হয়ে যাবে, অন্যজনের মধ্যে চার্জ আরও কিছু ডিফারেন্ট ভ্যালুর আসবে। তো তোমাকে বার করতে বলছে ওই ইনিশিয়াল চার্জ যেটা দুজনের মধ্যে সেম ছিল তার ভ্যালু কত। কোয়েশ্চেনটা বুঝতে পারলে কি জিজ্ঞেস করেছে তোমাকে? হ্যাঁ, তো দেখো আমি জানি যে পোটেনশিয়াল যেটা কমন পোটেনশিয়াল তার ফর্মুলা Q1 প্লাস Q2 বাই কত হয়, কত হয় বলো বলো? C1 প্লাস C2, এটা আমি জানি। তো আমি বলতে পারি যে এখান থেকে এই যে Q1 Q2 এটা কি চার্জ, ইনিশিয়াল না ফাইনাল চার্জের রেশিও, মানে সামেশন, এটা ওপরটা ইনিশিয়াল। আচ্ছা ইনিশিয়ালি দুজনের মধ্যে চার্জ সেম ছিল, হ্যাঁ, তো বলতে পারি 2Q হবে। আচ্ছা C1 C2 এর ভ্যালু কত হবে আমাকে বলো? প্রথমটার জন্য C1 এর ভ্যালু কত হবে? প্রথমটার জন্য C1 ভ্যালু কত হবে বলো বলো? স্ফেরিক্যাল ক্যাপাসিটর রেডিয়াস আর ক্যাপাসিটেন্স কত? হ্যাঁ, আরে এইগুলো পুরো জল হয়ে যেতে হবে, জিজ্ঞেস করলেই বলবে, তবে না মজা লাগবে ক্লাস করতে তোমার। প্লাস C2 কত হবে? আর কি R2 না, R2। চলো আমাকে বার করতে কি হবে, Q সমান কত বার করতে পারবো? হয়ে গেল তো, এবার তো কিছুই নেই, কোয়েশ্চেন তো সোজা হয়ে গেছে এখন। 2Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু R1 প্লাস R2। এগুলো দেখো বেসিক কোয়েশ্চেন, যেগুলো এক্সামে জিজ্ঞেস করে নিয়েছে, বুঝতে পারলে? এই সমস্ত কোয়েশ্চেন এক্সামে অলরেডি চলে এসেছে, বেসিক কোয়েশ্চেন্স। এরপরে আমরা একটুখানি হার্ডার প্রবলেমসের দিকে যাবো, আগে বেসিকগুলোকে ক্লিয়ার করবো। এখন আমাকে Q বার করতে বলছে, এটা কত আসবে? 4 পাই এপসাইলন নট R1 প্লাস R2 ইন্টু ভি ডিভাইডেড বাই কি আসবে 2, তাহলে এটা চলে এলো কিউটা,
তুমি ডিরেক্টলি লিখতে পারো এখানটা 2 and 4 ক্যান্সেল আউট করলে 2 পাই এপসাইলন নট ইন্টু r1 প্লাস r2 ইন্টু ভি, তাও লিখতে পারো। বুঝতে পারলে অপ্রদীপ কোয়েশ্চেনটা? Yes, sir. লিখে নাও, দুটো কোয়েশ্চেনকে লিখে নাও। Thanks, sir. Very good. আচ্ছা, নেক্সট। চলো এবারে দেখো কন্ডাক্টরটা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলে ফেললাম যে একটা কন্ডাক্টরের মধ্যে কি কি হয়, তার প্রপার্টিস কি কি, সেইখানটাতে কি কি ঘটনা ঘটতে পারে। এবারে যেটা আমরা প্রথম থেকে টার্গেট করেছিলাম যে একটা কন্ডাক্টরের মধ্যে সামহাও আমাকে তার যে পোটেনশিয়াল সেটাকে আমাকে বাড়াতে হবে, মানে তার যে ক্যাপাসিটেন্স আমাকে সেটা বাড়াতে হবে, তার জন্য পোটেনশিয়াল কমাতে হবে। তার মানে পোটেনশিয়াল কমানো বলতে কি পোটেনশিয়াল ডিফারেন্স কমানো, ক্লিয়ার? এখন সেই কাজটা করানোর জন্য আমরা কি করছি যে আমরা এটাকে করলাম যে একটা প্লেট তার সামনে আরেকটা প্লেটকে নিয়ে এলাম। যখনই এই কাজটা করবো আমি বলেছি যে সেই ক্ষেত্রে এটা হবে যে যদি এটা কোনো চার্জ কন্ডাক্টিং প্লেট বা কন্ডাক্টিং স্ফিয়ার তার ভিতরে বা তার সারাউন্ডিং এরকমভাবে তাকে ঘিরে তুমি অন্য কোনো একটা মানে নিউট্রাল একটা যদি কোনো প্লেটকে নিয়ে আসো, তাহলে সেটা ইনডিউসড হবে এবং ইনডিউসড হয়ে ওই যে আগের কন্ডাক্টরটা ছিল তার পোটেনশিয়ালকে এখন কমিয়ে দেবে। সেই জন্য তার ক্যাপাসিটেন্স পুরো সিস্টেমটার এখন বেড়ে যাবে। তো এই যে সিস্টেমটা তৈরি হলো যখন দুটো প্যারালাল প্লেটকে দিয়ে এই সিস্টেমটা ক্রিয়েট করা হয়, তো সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হলো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার। বুঝতে পারলে? বুঝতে পারছো? তো এখানে তারই একটা স্ট্রাকচার দেখানো আছে। দেখো একটা ব্যাটারি আছে এখানটাতে যার ভোল্টেজ হলো ভি ভোল্ট। তো ভি ভোল্টের ব্যাটারির সাথে দুটো এরকম ধরা প্লেটকে আমি কানেক্ট করেছি, ঠিক আছে? এবং তাদের মধ্যে সেপারেশন হলো ডি, এবং এই যে প্লেটগুলো তাদের এরিয়া হচ্ছে এ করে। তো যখনই আমি এই কাজটা করব এদের মধ্যে দেখো যেটা আমি প্রথমে তোমাদের ড্র করে দেখিয়েছিলাম একটু আগে, যে হ্যাঁ একটার মধ্যে প্লাস কিউ চার্জ আসবে, অন্যটার মধ্যে সেম চার্জ মাইনাসে আসবে, তাই না? মাইনাস কিউ চার্জ আসবে এবং এর মধ্যে ফিল্ড ক্রিয়েট হবে। তো এই যে ফিল্ড লাইন্স দেখানো হয়েছে, ক্লিয়ার? তো এবারে যখন এই কেসটা আমি করব তখন আমি একটু ডিটেল এবার দেখছি যে হ্যাঁ কি কি হতে পারে। তো দেখো এই প্লেটটা, এই একটা প্লেট, প্লাস চার্জ এখানে, মাইনাস চার্জ এখানটাতে। যদি এখানে প্লাস কিউ চার্জ হয়, এখানে মাইনাস কিউ চার্জ হয়, আমি বলতে পারি যে এই প্লেটটার জন্য সারফেস চার্জ ডেনসিটি প্লাস সিগমা আর এটার জন্য মাইনাস সিগমা, বলা যায়? আচ্ছা, যদি এটা হয়ে থাকে আমাকে বলো যখন দুটো প্যারালাল প্লেট থাকে তাদের জন্য এই যে বাইরের পয়েন্ট, এই বাইরের পয়েন্টগুলোতে ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো? আমরা পড়ে এসেছি এইগুলো, কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক্সেই পড়া আছে যে প্যারালাল প্লেটের জন্য কত হবে, একটা কোনো প্লেটের জন্য অন্য কোনো প্লেটের চারিদিকে তার ফোর্স মানে ফিল্ড কত হবে, সব পড়া আছে আমাদের। বলো কত হবে? আমাকে বলো একটা প্লেটের জন্য ফিল্ড কত হয়, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত হয়? যদি তার মধ্যে চার্জ ডেনসিটি সিগমা হয় তাহলে? ভুলে গেছো অপ্রদীপ? হ্যাঁ আরে ভুলে গেছো? ওই অপ্রদীপ, হ্যাঁ কি না বলো? শুনতে পাচ্ছ অপ্রদীপ কি বলছি আমি? এরকম ভাবে যদি ভাই পড়াশোনা চলে তাহলে তো মুশকিলে পড়ে যাবে। তুমি রিসেন্টলি পড়া জিনিস তুমি ভুলে যাচ্ছ, তাহলে তুমি কি পড়ছো বাড়িতে? কিছুই তার মানে পড়াশোনা করছো না। টাইম কোথায় দিচ্ছ তুমি বাড়িতে? এটা পড়া হয়ে গেছে, তুমি এখন বলতে পারছো না। এই কেসটা আমি বলবো, তুমি দেখবে আমি নিউমেরিক্যালও করেছি এই কেসটার ওপরে। তুমি বলতেই পারছো না কত করে হবে ইলেকট্রিক ফিল্ডগুলো এই পোর্শনগুলোতে। এরকমভাবে ভাই তুমি চালাবে কি করে? চাপে পড়ে যাবে তো তুমি। পড়া জিনিস তুমি ভুলে গেছো। তাও পড়া জিনিস মানে কি? এই কিছুদিন আগে পড়া হয়েছে, কয়েকদিন আগেই আমরা পড়ছিলাম যে প্লেটের জন্য ফিল্ড কত হয়, সব ভুলে বসে আছো তুমি। ভাই এরকম করলে ভাই বেশি দিন চালাতে পারবে না। পুরো লেবারটা শুধু ক্লাসের মধ্যে আসবে, শুনবে এক কান দিয়ে অন্য কান দিয়ে বেরোবে। যদি বাড়িতে টাইম না দাও রেগুলারলি, তোমার ক্লাস করে কোনো লাভ নেই। কিন্তু বারবার বলছি, এই ক্লাস করার থেকে না করা অনেক ভালো, কারণ তুমি করে যা রেজাল্ট পাবে, না করে তাই রেজাল্ট পাবে।
যদি না তুমি বাড়িতে সেটাকে রিভাইজ করো, না পড়ো, কোনো লাভ নেই তাহলে পড়ে। একটা প্লেটের জন্য ফিল্ড হয় সিগমা বাই 2ε0, মনে আছে? হ্যাঁ, সিগমা বাই 2ε0। তাহলে এটা প্লাস, প্লাসের জন্য এদিকে কোন দিকে হবে? এদিকে ফিল্ড হবে, হবে তো সিগমা বাই 2ε0। মাইনাস এর জন্য এইদিকে হবে এই পয়েন্টে সিগমা বাই 2ε0, হবে তো? সেম জিনিস এখানে হবে সিগমা বাই 2ε0, এইদিকে হবে সিগমা বাই 2ε0, এবং একে অন্যকে ক্যান্সেল আউট করবে, তো নেট ফিল্ড এখানটাতে 0 করে হয়। মনে পড়ছে যে একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে না, তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে। একটা প্লেটের জন্য তার আগে এবং পরে, অন্য কোনো প্লেটের আগে এবং পরে তার যে ইলেকট্রিক ফিল্ড সেটা 0 হবে, কিন্তু মাঝখানে সেটা 0 হবে না। মাঝখানে প্লাসের জন্য ফিল্ড এইদিকে, মাইনাসের জন্য ফিল্ড এইদিকে, তো যথারী দুটো অ্যাড হয়ে যাবে, হবে তো? তাহলে এখানটা নেট ফিল্ড কত পাবে? এটার জন্য সিগমা বাই 2ε0, এটার জন্য সিগমা বাই 2ε0, তো আসবে কত নেট? 2 সিগমা বাই 2ε0 মানে সিগমা বাই ε0। তাহলে ইনসাইডে যে ফিল্ডটা পাচ্ছ ক্যাপাসিটরের মধ্যে, সেটার ভ্যালু কত আসছে? সিগমা বাই ε0। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বাই তাদের মধ্যে যে সেপারেশনটা বা ডিস্টেন্সটা, ডিভি বাই ডিআর, মনে আছে? এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত দিচ্ছি আমি? ভি, এই যে ভি দিচ্ছি আমি, তাই না? ব্যাটারি দিচ্ছি না, ভি কত হবে তাহলে? ডিভি মানে হলো ভি। আচ্ছা, ডিস্টেন্সটা কত বা সেপারেশনটা কত? ডিআর মানে কত? ডি, তাই তো? সেপারেশনটা ডি, তাহলে আমি লিখতে পারি যে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি লিখতে পারি। যদি সেটা হয় ইলেকট্রিক ফিল্ড কত? সিগমা বাই ε0, ঠিক আছে? যদি সিগমা বাই ε0 হয় তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, ভি আমি পেয়ে যাচ্ছি কত না? সিগমা ডি বাই ε0, কারণ ই এর জায়গাতে সিগমা বাই ε0কে তুমি পুট করো। এবারে ক্যাপাসিটেন্স মানে কি? কিউ বাই ভি, তাই তো? আচ্ছা, আমাকে বলো যে এই একটা প্লেট, তার যদি এরিয়া এ হয় তাহলে চার্জ কত হবে? সিগমা ইন্টু এ। তাহলে আমি লিখতে পারি চার্জের জায়গাতে সিগমা ইন্টু এ, আর পোটেনশিয়ালের জায়গাতে সিগমা ডি বাই ε0। সেখান থেকে ভ্যালু কত আসবে? সি এর ভ্যালু আসবে সিগমা ε0 এ বাই ডি। তো এটাই হলো একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটেন্স, যখন তার সারাউন্ডিং মিডিয়ামটাকে আমি এয়ার নিচ্ছি। যদি না নিই, যদি আমাকে একটা কোনো সারাউন্ডিং মিডিয়ামের বলা থাকে যে রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু ε0, তাহলে সেই ক্ষেত্রে আমি সিটার ভ্যালু লিখবো সি ইকুয়াল টু এই ε0 এর সাথে ε0 কে মাল্টিপ্লাই করবো, তো ফাইনাল সেটা চলে আসবে কত না? ε0 ইন্টু ε0 ইন্টু এ ডিভাইডেড বাই ডি। তো এইটা হবে সেই ক্ষেত্রে আনসার। তো কোনো ব্যাপার না, যখনই মিডিয়াম ε0 কিছু তোমাকে দেওয়া থাকবে, জাস্ট সেটাকে মাল্টিপ্লাই করবে, তাহলেই আনসার হয়ে যাবে। বুঝতে পারলে কি করে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বার করতে হয়? বুঝতে পেরেছো কি পারোনি বলো? এটা স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে লিখে নেবে। এই পয়েন্টটাতে সিগমা বাই ε 2ε0 প্লাস সিগমা বাই 2ε0, এটা স্ক্রিনশট নিয়ে নাও পুরোটা। নিয়েছো? আজকে লিখে নেবে। তো আজকে এতটাই থাক, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা।